আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে ভাইয়া ফিজিক্সের জন্য ফার্স্ট পেপারের জন্য স্পেশালি জাস্ট রুলসগুলো ফলো করে আমরা পড়তে যাব। রুলসগুলো ফলো করতে বলতে জাস্ট সিম্পল হিসাব নিকাশে যাবা, মানে কোনো জটিল হিসাবে যাবা না। আমি ওই দিনও একই কথাই বলছি, ফিজিক্সের ক্ষেত্রে মেডিকেল অ্যাডমিশনের জন্য এতটাও জটিল কিছু করবে না। আমরা সুন্দর মতো বেসিক টপিকগুলো মনে রাখবো, বেসিক এমসিকিউগুলো মনে রাখবো, বেসিক সূত্রগুলো মনে রাখবো, বেসিক টেকনিকগুলো মনে রাখবো, যেগুলো আমরা এতদিন যাবৎ পড়ে আসছি। নট আরো অনেক কিছু। দেখো, আমি আজকের ক্লাসে যা যা বলবো এগুলো তোমরা মোটামুটি সব জানোই, কিন্তু আলটিমেটলি সমস্যা হচ্ছে আমরা এগুলো পড়ি না। মুদ্রা কথা, আমরা হচ্ছে ফিজিক্সটা পড়িই না বা প্র্যাকটিসই করি না। তার জন্য ওই যে 15 মার্ক এবার যে থাকবে ফিজিক্সের, এই 15 মার্কের মধ্যে আমরা একটু ঠান্ডা মাথায় পড়াশোনা করলেই কিন্তু 14 মার্ক, 13 মার্ক, 12 মার্ক তোলা পসিবল হয়। কিন্তু সমস্যা হইতেছে আমরা পড়ি না, এমন এক অবস্থা হয় যে আমরা নর্মাল সূত্রই পারবো না। পরীক্ষার হলে যে জড়তার ভ্রামকের মাত্রা কি এটাই ভুল করে দিয়ে আসবো। তো ভাই এগুলোর জন্য না হয় কাজের মাত্রা কি, জড়তার ভ্রামকের মাত্রা কি, মহাকর্ষীয় বল কি, মহাকর্ষীয় বিভব কি, সবকিছু একটা টোটাল একটা আইডিয়া রাখা লাগবে, যে আইডিয়া দিয়ে আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে পারবো। তো আমার কথা সবাই বুঝতে পারলে বা শুনতে পারলে আমি সরাসরি চলো পড়ায় চলে যাই। বইটা একটু সামনে রাখো, ইসাকসের বইটা, ভৌত জগৎ পরিমাপ চ্যাপ্টারের ফার্স্ট পার্ট থেকে মাথায় রাখতে হবে যে ভৌত জগতের মূল 4টি উপাদান আছে: স্থান, কাল, ভর এবং শক্তি। পরবর্তীতে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, এটা আমাদের লাগবে যে 9টা আছে মৌলিক রাশি। এই 9টা মৌলিক রাশির মধ্যে দৈর্ঘ্য, ভর, সময়, পদার্থের পরিমাণ, এগুলো মোটামুটি কিন্তু সবাই জানি। তারপর আমি একবার একবার একটা দুইটা জিনিস বলে দিই, যে দ্বিমাত্রিক কোণ এটার একক হচ্ছে স্টেরিডিয়ান, এবং দ্বিমাত্রিক কোণ যেটা সেটার একক হচ্ছে রেডিয়ান। এটা পরীক্ষায় আসার মতো কোশ্চেন। দীপন তীব্রতা এটার একক হচ্ছে ক্যান্ডেলা। তো এই 3টা জিনিস একটু ভালো মতো দেখে গেলাম। পরে কিছু আছে লব্ধ রাশি। তো বলবে কিন্তু নিচের কোনটা মৌলিক রাশি, নিচের কোনটা লব্ধ রাশি। তো এগুলা হিসাব নিকাশগুলো আমাদের ছোটবেলা থেকে পড়ে আসতেছি, নট এতটা প্রবলেম না। এটা একটু দেখে রাখা যে কম্পাঙ্ক, কম্পাঙ্ক কিন্তু এটা লব্ধ রাশি, এটা একক হচ্ছে হার্জে। পরে ভাই এখানে ইম্পর্টেন্ট কিছু একক ঠেকক দিয়ে দিছি, যে এটার মানে কনভার্সন গুলা দিয়ে দিছি। তো এই কনভার্সন গুলা খুবই কাজের এবং খুবই নেসেসারি। স্পেশালি 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলতে বোঝায় পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব, ওইটা হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তো এটা মোটামুটি পরীক্ষা আসার মতো টপিক। তো 1 AU যেটা 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এটার ভ্যালুটা কত? পরীক্ষা কিন্তু এটা আসবে, এটা হচ্ছে অ্যারাউন্ড 1.5। 1.5 অ্যারাউন্ড আমি বলতেছি, কিন্তু বইতে যেটা দেওয়া এভাবে আমরা মনে রাখবো 1.495 ইন্টু 10⁸ মিটার। আর এটাকে যদি মাইলে কনভার্ট করো তাহলে আসবে 10⁷ 9.2 ইন্টু 10⁷ মাইল। আবার ভাইয়া 1 কিলোমিটার আর 1 মাইলের মধ্যে অ্যারাউন্ড সম্পর্কটা কিরকম, ওইটা আমরা যদি একটু রাফলি আইডিয়াতে যাই, তাহলে আমরা জানি মাইলটা বড় হয়, তাহলে 1 মাইল হচ্ছে 1.6 কিলোমিটারের মতো কাছাকাছি। তো তাহলে তোমাকে যদি বলে ভাই কিলোমিটারের সাথে মাইলের সম্পর্কটা কি, 1 কিলোমিটার হচ্ছে তাহলে অ্যারাউন্ড 0.6 মাইল এরকম পড়বে। তো এই হিসাব দিয়ে আমরা কিন্তু পরীক্ষায় মানে একটা রাফ আইডিয়া নিতে পারবো, রাফ ক্যালকুলেশন করতে পারবো যতটুকু আমাদের জরুরি। তো যেগুলো বলতেছি ভাই এগুলো একটু মাথায় রাখবো। 1 লাইট ইয়ার মানে কি? লাইট ইয়ার বলতে সবাই আমরা, এটা কিন্তু ফিজিক্স সেকেন্ড পেপারেও আছে। আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে, আলো 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে? 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। যদি ভাইয়া 1 সেকেন্ডে এতটুকু দূরত্ব অতিক্রম করে, তাহলে 1 বছরে কত সেকেন্ড হয় ওইটা দিয়ে যদি গুণ দিই আমরা, তাহলে 1 লাইট ইয়ার আসবে। 1 সেকেন্ড 1 বছরে হচ্ছে 3.156 ইন্টু 10⁷ সেকেন্ড। এবং এটা দিয়ে যদি আমি গুণ দাও তাহলে ভাইয়া এখান থেকে এখানে আসবে 1 লাইট ইয়ার কত মিটার এবং কত কিলোমিটার কত মাইল। লাইট ইয়ার টপিকটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এক আলোকবর্ষ 9.46 10⁻15 মিটার অথবা 10⁻12 কিলোমিটার। আর মাইলে যদি হিসাব করি তাহলে 5 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻12 মাইল। বাদ বাকিগুলো একটু দেখে নিব। পরের টপিকে চলে আসি ভাইয়া। 1 নিউটন 10⁵ ডাইন। এখানে নিউটন হচ্ছে এসআই ইউনিট এবং ডাইন হচ্ছে সিজিএস ইউনিট। এখানে আরেকটা জিনিস ভাই আমি লিখছি যে 1 জুল ইজ ইকুয়াল টু
10⁻7 আর্গ, এটাও একটু মাথায় রাখতে হবে। জুল হচ্ছে এখানে কাজের এসআই ইউনিট এবং আর্গ হচ্ছে তোমার সিজিএস ইউনিট কাজে। আচ্ছা, এতটুকু পর্যন্ত কারোর সমস্যা নাই আশা করি। পরের টপিকে চলে আসি ভাইয়া। এখানে আরো কিছু কথাবার্তা বলে দেওয়া আছে। আমি এটা একটা কোচিং এর বই থেকে তুলে আনছি কিছু মানে ইম্পর্টেন্ট কথাগুলো, মানে টোটাল সামারিগুলো দেওয়া আছে। আমি এই পিডিএফটা তো তোমাদের দিবই, পিডিএফটা দেখে পড়ে নিব। এখানে খুব একটা ইম্পর্টেন্ট কিছু নাই। এখান থেকে ইম্পর্টেন্ট 2টা ওয়ার্ড আছে। এই যে দেখো, এটা লেভেল ত্রুটি, পিছর ত্রুটি এবং শূন্য ত্রুটি, এই দুটো হচ্ছে যান্ত্রিক ত্রুটির প্রকার। প্রথমত কোশ্চেন হচ্ছে যান্ত্রিক ত্রুটি কয় প্রকার? 3 প্রকার: শূন্য ত্রুটি, পিছর ত্রুটি এবং লেভেল ত্রুটি। পরে ভাইয়া যদি প্রশ্ন করে যে নিচের কোনটি পিছর ত্রুটির উদাহরণ আর নিচের কোনটি লেভেল ত্রুটির উদাহরণ, এই দুইটা পরীক্ষায় কিন্তু আসবে। ধরে রাখো এই দুইটা পরীক্ষায় আসবে। তো পিছর ত্রুটির উদাহরণ আমরা মনে রাখবো, নাট স্ক্রু এই ওয়ার্ডটা পাইলেই দাগাই দিবা পিছর ত্রুটি। আর নিক্তি ওয়ার্ডটা যদি পাই পরীক্ষার হল, তাহলে দাগাই দিব হচ্ছে লেভেল ত্রুটি। বাকিগুলো একটু 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 দেখে নিব, কিন্তু এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট। নাট স্ক্রু, নাট স্ক্রু ফর পিছট, নিক্তি ফর লেভেল ত্রুটি। আর তুমি যদি পিছটা মনে রাখো নাট স্ক্রু, নিক্তি দিয়ে বাদ বাকি হিবিজিবিগুলো তুমি দাগাই দিবা, যেমন নিক্তি, বিক্ষেপ চৌম্বক যন্ত্র, ট্যানজেন্ট গ্যালভানোমিটার, এই কয়েকটা জিনিস একটু পারলেই হবে এখান থেকে। আর এখান থেকে খুব একটা নেসেসারি কিছু নাই। পরের দিকে সামনে আরও আসি, কিছু বিজ্ঞানীদের কাজ দেওয়া আছে এবং বিজ্ঞানীদের ভূমিকাও দেওয়া আছে। এখানে আমি তুলে দিছি ভাই, বিজ্ঞানীদের ভূমিকা আর বলার কিছু নাই, একটু রিডিং দিয়ে যাব যে কোন বিজ্ঞানী কী কী করছে। আইনস্টাইন কী করছে, আইনস্টাইন হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সম্প্রসারণ, এরকম কিছু কথাবার্তা আছে। এটা একটু পড়ে নিব। ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্বের জনক, তেজকণাবাদ দিয়েছিল, শক্তির নিঃসরণ নিয়ে কথাবার্তা বলছিল, অনেকগুলো সুন্দর কথাবার্তা আছে। এখানে আমি মানে দিয়ে দিছি একটা কোচিংয়ের বই থেকে তুলে দিছি ভাই, একটু দেখে নিব এগুলো। পরে আসি যে সিদ্ধান্ত বা স্বীকার্য কি, তত্ত্ব কি, লোভ এগুলা কি, এই টাইপের রিলেটেড প্রশ্নগুলো আমরা অনেক সময় পারি না। তার জন্য একটা টেকনিক এখানে বের করা হয়েছে, অতস। এটা হচ্ছে টেকনিক। তো অতসের মানে কি ভাইয়া? অনুকল্প মানে তত্ত্ব মানে সূত্র, এরকম। সকল অনুকল্পকে বলবা তত্ত্ব, সকল তত্ত্বকে বলবা হচ্ছে সকল অনুকল্প হচ্ছে তত্ত্ব, সকল তত্ত্ব হচ্ছে সূত্র, এবং সকল, হ্যাঁ সকল তত্ত্ব হচ্ছে সূত্র। তো সিরিয়াল ওয়াইজ যাবে সামনে, অনুকল্প তত্ত্ব, তত্ত্ব মানে সূত্র। এটা একটু মাথায় রাখলে এখান থেকে এতটুকু পড়া হয়ে যাবে আশা করি। এখান থেকে আর এক্সট্রা কিছু লাগবে না খুব একটা। পরবর্তী টপিকে ভাই আসি, এখান থেকে আশা করি পারা যাবে। ভেক্টর চ্যাপ্টারে চলে যাও, 2 নম্বর চ্যাপ্টার। ভেক্টরের মধ্যে সবার প্রথমে আমার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট লাগে কার্ল, গ্রেডিয়েন্ট আর ডাইভারজেন্স, তিনটার মধ্যে পার্থক্য কি। তিনটার মধ্যে মূল পার্থক্য আমি এখানে, এই যে দেখো, এটা কিন্তু আমার বই ছিল, আমার নিজের লেখাই ছিল যখন তোমাদের জায়গায় ছিলাম। তো কার্ল, গ্রেডিয়েন্ট আর ডাইভারজেন্সের মূল পার্থক্যটা আমি তোমাদের বলে দিই, যে আসলে কই থেকে কি হয়। তারপরে তোমরা বাকিটা নিজের মতো করে বানায় লিখতে পারবা বা পরীক্ষার হলে পড়তে পারবা, বইতে কিছু কথাবার্তা আছে। তো প্রথমে হচ্ছে গ্রেডিয়েন্ট, তারপরে হচ্ছে ডাইভারজেন্স, পরে হচ্ছে কার্ল। তো জেনারেলি যদি আমরা হিসাব করি, গ্রেডিয়েন্ট কি করে, গ্রেডিয়েন্ট কোনো একটা ভেক্টর রাশিকে, সরি কোনো একটা স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে পরিণত করে। ন্যাবলা একটা ভেক্টর রাশি, এটার সাথে কোনো একটা স্কেলার গুণ দিব, গুণ দিলে তৈরি করবে একটা ভেক্টর রাশি। ভেক্টর আমি ভি দিয়ে প্রকাশ করি। ডাইভারজেন্সের হিসাবটা কেমন আসবে, ন্যাবলা একটা ভেক্টর রাশি, এটার সাথে ডট গুণ করব একটা ভেক্টর রাশির। আমরা জানি দুইটা ভেক্টর রাশির ডট প্রোডাক্টের অ্যান্সার হয় স্কেলার। তো এখানে একটা স্কেলার রাশি তৈরি করবে। তো প্রশ্ন হচ্ছে তাহলে এরকম, যে ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে পরিণত করে কে? অ্যান্সার হচ্ছে ডাইভারজেন্স। পরবর্তীতে আসো কার্লে। তো কাল থেকে মাথায় রাখতে হবে যে কাল কি করে, ভেক্টর রাশিকে ভেক্টর রাশিতে পরিণত করে। কিভাবে? কারণ ক্রস গুণ হয় কালের মাধ্যমে। কালে যেহেতু ক্রস গুণ হয়, তাহলে কাল থেকে ওয়ার্ডটা মানে পরীক্ষায় প্রশ্ন আসবে যে ঘূর্ণন নির্দেশ করে কোনটা। তো আমরা যেন ভাই এটাও পারি, কার্ল ঘূর্ণন নির্দেশ করে। তারপর ডাইভারজেন্স কি নির্দেশ করে,
ডাইভারজেন্স নির্দেশ করে হচ্ছে একটা ফ্লাক্সের প্রকৃতি নির্দেশ করে। তারপর এখান থেকে আমাদের জানতে হবে যদি ডাইভারজেন্স 0 হয় তাহলে ওইটাকে বলবো আমরা সলিনয়েড, এই কাহিনীটা। তো এই ৩টা ৪টা হিসাব নিকাশ একটু জাস্ট পড়লেই হবে। দেখো বেসিক কথা কিন্তু কার্ল কি, ডাইভারজেন্স কি, গ্রেডিয়েন্ট কি, কোনটা কিসে পরিণত করে। তো একটা স্কেলারকে ভেক্টরে, একটা ভেক্টরকে স্কেলারে, আর একটা ভেক্টরকে ভেক্টরে পরিণত করতেছে। এবং আর উপরে নিচে ছোট কয়টা কথা একটু দেখে নিব। তাহলে এখান থেকে হবে, এখানে কিছু সূত্র আমি লিখে দিছি, বইয়ের সূত্রগুলোই দিয়ে দিছি। ইম্পর্টেন্ট সূত্রগুলো দেখো, এগুলো কিন্তু ভাইয়া ইম্পর্টেন্ট খুবই, যে আই ডট আই, জে ডট জে, কে ডট কে ইজ ইকুয়াল টু 1। কারণ কি, কোনো সিমিলার জিনিসকে যদি আমি ডট প্রোডাক্ট করি তার মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। তো আমরা জানি, ধরো আই ডট আই যদি করো তাহলে এটা আই একটা, আরেকটা আই এইদিকেই যদি চিন্তা করি ইমাজিনারি, তো মাঝখানে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে এটা মধ্যবর্তী ডটগুলো হবে 1 ইন্টু 1, মানে আয়ের ভ্যালু ইন্টু আয়ের ভ্যালু ইন্টু কস 0 ডিগ্রি। অ্যান্সার কিন্তু আসবে 1। কেন? কারণ কস 0 ভ্যালুই 1। আলটিমেটলি এগুলো সবগুলো 1। অপরপক্ষে যদি ক্রস করতাম আই ক্রস আই, জে ক্রস জে ক্রস, জে ক্রস না সরি, জে ক্রস জে, তো আলটিমেটলি ভ্যালুটা কিন্তু 0 আসতো। তো ডট গুণ এবং ক্রস গুণের হিসাবগুলো পারবো কিভাবে? আমরা জাস্ট সিম্পলি মনে রাখবো এ ডট বি এর ক্যালকুলেশন হচ্ছে এ বি কস থিটা, এটা। আর এ ক্রস বি এর ক্যালকুলেশনের হিসাব হচ্ছে এ বি সাইন থিটা, ইটা। এখান থেকে আবার ইটা যেটা, এটা হচ্ছে ক্রস গুণনের এখানে একটা একক ভেক্টর, ইটার ডাইরেকশনটা হচ্ছে এ আর বি যে তলে আছে তার লম্ব বরাবর উপরের দিকে, অথবা তার লম্ব বরাবর দুইটা সারফেস যদি থাকে, তাহলে এটা যদি একটা সারফেস হয়, তো সারফেস বরাবর যদি এ আর বি ভেক্টর থাকে, তাহলে ইটার ডাইরেকশনটা হবে লম্ব বরাবর উপরের দিকে। এটা একটু মাথায় রাখবো। পরে কথা যেটা, ইটা ইজ ইকুয়াল টু হচ্ছে এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি এর মডুলাস। তো এই হিসাবটাও যেন আমরা পারি, এতটুকুই। তাই আরও ছোটোখাটো হিসাব নিকাশগুলো আছে, এটা একটু পড়ে রাখবো। তো লম্ব হওয়ার শর্ত কি, সমান্তরাল হওয়ার শর্ত কি, এটাও পারতে হবে। যদি সমান্তরাল হয় তাহলে ক্রস গুণ হবে 0, এবং যদি লম্ব হয় তাহলে ডট গুণ হবে 0। কেন ভাই লম্ব হলে ডট গুণ 0 হবে? লম্ব হলে মাঝখানে কোণ হয় 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে cos 90 ভ্যালু আসবে 0, তার জন্য। পরে এই যে এখানে লিখে দিছি, তাহলে ফ্লাক্সের প্রকৃতি নির্ভর করে কিসের উপরে? ডাইভারজেন্সের উপরে। ফ্লাক্সের প্রকৃতি পরবর্তীতে আগত নির্গত ফ্লাক্সের পরিমাণ সমান হয় কখন? যখন জিনিসটা সলিনয়েডাল হয়। তো এই কয়টা ছোটখাটো জিনিস। আচ্ছা, যখন কাল 0 হয় তখন সেটাকে বলবো অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল। কাল 0 মানে বোঝায় কোনো কিছু ঘুরতেছে না, না ঘুরতেছে মানে সংরক্ষণ হচ্ছে, অপচয় হচ্ছে না। পরবর্তীতে ভেক্টর পার্টের মধ্যে আর অনেক ছোটখাটো কথাবার্তা আছে, যেমন এটা সামান্তরিকের ক্ষেত্রে, ফলে সূত্র হচ্ছে এ ক্রস বি এর মডুলাস যদি সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু হয়ে থাকে। আর ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু, না এটা কিছু না, ত্রিভুজের ক্ষেত্রফল জাস্ট হাফ ইন্টু এ ক্রস বি, ত্রিভুজের যদি দুইটা সন্নিহিত বাহু হয়ে থাকে। মানে বেসিক কনসেপ্ট আর কি, আমরা ছোটবেলা থেকে এগুলো জানি ভাইয়া। যারা এইচএসসি পরীক্ষা দিয়ে আসছো তারা তো আরও ভালো জানি। তো এটা যদি একটা ত্রিভুজ হয়, ত্রিভুজের পুরো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু এ ক্রস বি। তো হঠাৎ করে পরীক্ষার হলে যদি এ আর বি ভেক্টর দেওয়া থাকে, তোমাকে যদি বলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, তাহলে ক্রস গুণ তাড়াতাড়ি করে ফেলবো। ক্রস গুণের কিন্তু কোনো শর্টকাট নাই। এই তো এটাই। পরে কারা কারা ভেক্টর রাশি এবং কারা কারা স্কেলার রাশি, এখান থেকে দেখবা যে এবার একটা দুইটা প্রশ্ন দিয়ে দিচ্ছে। তো ওই প্রশ্ন পারার জন্য কি করা যায়? কারা কারা স্কেলার তারা যদি, মানে তাদের যদি পড়ে ফেলতে পারো, তাহলে কারা কারা ভেক্টর তাদের বাকিটা। তো এটাই মাথায় রাখতে হবে। তো দৈর্ঘ্য, এখানে ইম্পর্টেন্ট গুলো দেখাই, দেখো বিভব এটা হচ্ছে একটা স্কেলার রাশি, দ্রুতি একটা স্কেলার রাশি, তারপরে ভাইয়া তড়িৎ প্রবাহ একটা স্কেলার রাশি, জড়তার ভ্রামক একটা স্কেলার রাশি, এগুলো সব স্কেলার রাশি। তারপরে যদি বলে তাপ কি, এটা স্কেলার রাশি, তাপমাত্রা কি, স্কেলার রাশি, জনসংখ্যা স্কেলার রাশি। এটা বাদ দিয়ে বাকি সবাই ধরে নিবা ভেক্টর রাশি। এগুলা ছোটবেলা থেকে পড়ে আসছি আমরা, নট নেসেসারি। শূন্য ভেক্টর থেকে বইয়ের এমসিকিউতে আসে, যে ভেক্টরের মান শূন্য এবং দিক নির্দিষ্ট না, দিক থাকে না, তাদের শূন্য ভেক্টর বলা হয়। এখানে কিছু নাই। নাল ভেক্টর মানে শূন্য ভেক্টর, নট নেসেসারি। পোলার ভেক্টর একটু উদাহরণগুলো দেখে নিব। পোলার ভেক্টরের মধ্যে দেখো নর্মাল কথাগুলো দাও, মানে নর্মাল বলতে দুই রকমের গতিবিদ্যা, দুই রকমের জিনিস হয়, একটা নর্মাল আর এটা হয় কৌণিক। তো কৌণিক গুলার এক্সাম্পলে আসবে অক্ষীয় ভেক্টরের এক্সাম্পল আসবে সকল কৌণিক, এই কৌণিক সেই কৌণিক, কৌণিক ভরবেগ, কৌণিক ত্বরণ, কৌণিক বেগ। তো এটাই।
পরবর্তী পরবর্তী টপিকে ভাইয়া এখান থেকে আর মোটামুটি কিছু নেই। ভেক্টরের কিছু সূত্র দেওয়া আছে, নট নেসেসারি এগুলো। তারপরে মধ্যবর্তী কোণ কত হলে ভেক্টর সমান্তরাল হবে? মধ্যবর্তী কোণ ১২০ ডিগ্রি যদি হয় তাহলে লোব দিয়ে প্রত্যেকটা ভেক্টরের সমান হবে। এই যে ২ নম্বর পয়েন্টটা দেখতেছি, ২ নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট ভাই, খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় এটা বারবার আসে যে মধ্যবর্তী কোণ ১২০ ডিগ্রি হলে দুটি ভেক্টরের লব্ধি প্রত্যেকটি ভেক্টরের সমান হয়। এটা একটু মাথায় রাখবো এবং এটা যদি পারি একবার করে প্র্যাকটিস করে যাব পরীক্ষার হলে। তো নরমালি দুইটা ভেক্টর a প্লাস b, এই দুইটা ভেক্টরের নরমাল সর্বোচ্চ হবে তখনই যখন মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়। না, সর্বোচ্চ তখনই মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি এরকম না। 0 ডিগ্রি হলে সমান্তরাল হয়, এটা হচ্ছে এরকম কথা। আচ্ছা যাই হোক, এখানে বেশি কোনো কথা নেই। দুইটা ভেক্টর সমান্তরাল, দুইটা ভেক্টর পরস্পর বিপরীত 180 ডিগ্রি যদি হয়, এই হিসাবগুলো একটু দেখে নিব। পরবর্তীতে দুইটা ভেক্টরের সর্বোচ্চ মান কি হবে? সর্বোচ্চ মান হচ্ছে ওই দুইটা ভেক্টরের মানের যোগফল এবং সর্বনিম্ন মান হচ্ছে ভেক্টরের মানের বিয়োগফল। আর দুইটা ভেক্টর যদি সমান এবং পরস্পর বিপরীতমুখী হয় তাহলে ভাইয়া এইটার অ্যান্সার আসবে 0। আচ্ছা, এগুলো একটু ছোটখাটো জিনিস, এগুলো একটু পড়ে নিব। এখান থেকে আর কিছু নাই, মোটামুটি এই কয়টা টপিকই। পরবর্তীতে আসি, এখানে কিছু সূত্র আমি মানে নিজে করার মধ্যে কিছু জিনিস দাগাই দিছি, এগুলো একটু নিজ দায়িত্বে প্র্যাকটিস করব। কিভাবে প্র্যাকটিস করব? এটার মধ্যবর্তী কোণ কত এটা বইয়ের এমসিকিউতে কিন্তু দেওয়া আছে, মানে কোশ্চেনটা আছে। এটা প্র্যাকটিস করে যাইতে হবে। a ডট b যদি a ক্রস b এর সমান হয় তাহলে মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি। এটা কিভাবে, মানে অ্যান্সারটা কি 45 ডিগ্রি? কারণ ab cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ab sin থিটা। তো আলটিমেটলি যদি ab ab কাটাকাটি করো তাহলে আসবে tan থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে থিটার ভ্যালু আসবে 45 ডিগ্রি। তারপর এখানে আরো কিছু কথাবার্তা আছে, যেমন বেগ, ত্বরণ, বক্ররেখার ঢাল, এগুলো ডিফারেনশিয়াল ক্যালকুলাসে চলে যায়। আমরা যখন তোমার ম্যাথমেটিক্স 9.7 চ্যাপ্টারটা করেছিলাম তখন কিন্তু বক্ররেখার ঢাল বের করার হিসাব নিকাশগুলো পড়ছি। তো বক্ররেখার ঢালের হিসাবের মধ্যে কিন্তু সবসময় ডিফারেন্সিয়েশন করে একটা ঢাল বের করা লাগে, এটা কিন্তু আমরা জানি। তারপরে দেখো এটা জানি কিনা, v ইজ ইকুয়াল টু s বাই টি, a ইজ ইকুয়াল টু v বাই টি। এই দুটো জিনিস কি জানা আছে? আমাদের জানা আছে। কোনো কিছুকে যদি আমি এভাবে ডিভাইড করে লিখতে পারি তাহলে কিন্তু ডিফারেনশিয়েট ফরম্যাটেও লেখা যায়। মানে এটাকে ddt অফ s, এটাকে ddt অফ v এভাবেও লেখা যায়। তো তার মানে আলটিমেটলি কিন্তু এটা দাঁড়ালো যে বেগ, ত্বরণ এবং বক্ররেখার ঢাল এগুলা ডিফারেনশিয়াল ক্যালকুলাস। এবং তোমার যদি ক্ষেত্রফল বের করতে বলে তাহলে ওইটাকে বলবা ইন্টিগ্রাল ক্যালকুলাস, মানে ইন্টিগ্রেশন করে ওটা বের করা লাগে। এই তো ভাই এতটুকুই এখান থেকে। পরবর্তীতে এখানে আর ওইভাবে কিছু নাই। তারপরে আরো কিছু হিসাব নিকাশ দেওয়া আছে, এগুলো একটু পড়ে ফেলবো। আমরা ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ প্র্যাকটিস করি। সলিনিয়ার হবে তখনই যখন ডাইভারজেন্স 0 আসবে। কিন্তু গতিবিদ্যা যাওয়ার আগে আমি আরো একটা ভেক্টরের খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ দেখাই বা এমসিকিউ বলি, যেটা এবার মেডিকেলে আসার মতো এবং আসবে। যেমন তোমাকে যদি বলে এটা ভেক্টর এ, দেখো লিখে রাখো, প্র্যাকটিস করে রাখো, বইয়ের এমসিকিউ দেওয়া আছে যে 2i প্লাস 3j মাইনাস 5k, এটা একটা ভেক্টর। বি একটা ভেক্টর যদি হয় 2i মাইনাস 2j প্লাস 5k। আচ্ছা, এটা একটা ম্যাথ দিলাম। তো এই ম্যাথের ক্ষেত্রে তোমাকে বলবে যে এ আর বি এর মধ্যবর্তী কোণ বের করো। তো মধ্যবর্তী কোণ কিন্তু বের করা কোনো শর্টকাট টেকনিক নেই, আমরা সরাসরি এ ডট বি এর ভ্যালু বের করবো। এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। তো এখান থেকে থিটা ভ্যালু বের করতে হবে, এ এর ভ্যালু বি এর ভ্যালু বের করে এ ডট বি এর ভ্যালু দিয়ে ভাগ দিব, আলটিমেটলি থিটার একটা ভ্যালু আসবে। কিন্তু এই কোশ্চেনটাই যদি এরকম ভাবে দেয়, ধরো কথার কথা এখানে এই থ্রি জে না দিয়ে এখানে একটা এম দিয়ে দিছে, তো তোমাকে বলবে এ ভেক্টর আর বি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে মধ্যবর্তী এই যে এম এর ভ্যালুটা কত। তাহলে এটা বের করার জন্য ইজিয়ার, এটা কিন্তু আসবে পরীক্ষায় এই টাইপের ম্যাথগুলো। তো লম্ব হলে কি হয়, সমান্তরাল হলে কি হয়, এই টাইপের হিসাবগুলো আসে। তো লম্ব হলে আমরা জানি এ ডট বি, এটার গুণফল হচ্ছে 0। তো বের করবো ইজিলি 2 ইন্টু 2 4 মাইনাস 2m, তারপর মাইনাস 25 ইজ ইকুয়াল টু 0। তারপর এখান থেকে m এর ভ্যালুটা বের করব। তো আশা করি এগুলো পারা যাবে। তারপরে তোমাকে যদি বলে যে পরস্পর যদি
তোমার পরস্পর যদি সমান্তরাল হয় তখন কিরকম হিসাব করবো, তখন হচ্ছে ক্রস গুণ 0, বাট ক্রস গুণ তার পরীক্ষার হলে করা যাবে না, তার জন্য সহগের অনুপাত ধরবো। সহগের অনুপাত ধরে বের করবে। ধরো কথার কথা এখানে দেওয়া হচ্ছে 4i, এটা ধরে নাও -2, এটা ঠিক আছে, আর এখানে ধরে নাও -10 কে দেওয়া। তো আমি সহগের অনুপাত বলতে বোঝাচ্ছি এই i এর সহগের অনুপাত 2/4 ইজ ইকুয়াল টু আসবে m/-2। এভাবে আগে আমরা সহগের অনুপাত বের করলে কিন্তু ইজিলি m এর ভ্যালুটা বের করতে পারবো। আশা করি এই টাইপের ম্যাথগুলো তোমরা করছো এবং তোমরা পারো মোটামুটি, এক্সট্রা করে আর বলার ভাবে কিছু নাই। পরের হিসেবে আসে গতিবিদ্যা এই চ্যাপ্টারের মধ্যে। দেখি আমি ভ্যালুটা বের করবো। পরবর্তীতে গতিবিদ্যা চ্যাপ্টারের মধ্যে আমরা শুরুতে এগুলা ছোটখাটো কথাবার্তাগুলো এগুলো পারা যাবে। গতিবিদ্যার মেইন কথাতে আসি ভাই। মেইন কথা হচ্ছে জাস্ট 2-3টা কথা, বেশি কিছু নাই এখানে। মাথায় রাখবো যে একটা বস্তুর যখন লিনিয়ার গতি নিয়ে চিন্তা করি আমরা, লিনিয়ার গতি মানে উপরের দিকে নিক্ষেপ করতেছে, কোনো কোণ নাই, মানে কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছি না, তখন গতিবিদ্যার নরমাল 4টা সূত্র আছে। ওই 4টা সূত্রের মধ্যে 2-3টা সূত্র খুব ইম্পর্টেন্ট। h = ½ g² এটা, আর v = √2gh এটা, আর এখান থেকে কিন্তু আরেকটা সূত্র আছে যে h = v²/2g, এটা একটু মাথায় রাখবো এখান থেকে। পরে আর কি আছে এখান থেকে, v = u + at বা gt। তো ভাইয়া এখানে সবগুলোতে কিন্তু আমি ইউ বাদ দিয়ে দিছি। কেন ইউ বাদ দিয়ে দিছি, একটা ম্যাথ দিলেই তুমি বুঝতে পারবো। তো কোশ্চেন হচ্ছে একটা বস্তুকে আমি নিক্ষেপ করছি 19.6 মিটার পার সেকেন্ড বেগে। তো নিক্ষেপ করার মধ্যে কোশ্চেন হচ্ছে কত উচ্চতায় উঠবে, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে কতক্ষণ ধরে সে আকাশে থাকবে বা তার বিচরণকাল কত। তাহলে উচ্চতায় উঠবে h = v²/2g, এটা দিয়ে বের করবো। তো v² ভ্যালুটা ধরবো 19.6 হোল স্কোয়ার বাই 2g, 2 × 9.8। তো হিসাব নিকাশ করলে আসবে 19.6, হ্যাঁ 19.6 এত মিটার, হিসাব করলে আসবে এতটুকু। লাইভটা মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে, আমি আবার আচ্ছা আবার লাইভে যাওয়া লাগবে না, আমরা তো পরবর্তীতে ইউটিউব থেকে রেকর্ড এটা দিয়ে দেবো, সমস্যা নেই। পরবর্তীতে আমরা যাচ্ছি, ক্লাসে যাচ্ছি, আগে লাইভটা চালু করে দিই। হ্যাঁ ঠিক আছে, তো যেটাতে ছিলাম ভাইয়া, আমি যদি নিচে ভি ভেলোসিটিতে উপরের দিকে নিক্ষেপ করি তাহলে আকাশে কতক্ষণ মানে কত উচ্চতায় উঠবে, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে কত বিচরণকাল কতক্ষণ। বিচরণকাল বের করার জন্য আমরা বের করবো t = 2u/2v/g, এটা দিয়ে ম্যাথ করবো। তো ভি এর ভ্যালু ধরবো 19.6, নিচে 9.8, কাটাকাটি যদি করো তাহলে আসবে 2।
2 × 2 4 আসবে, 4 সেকেন্ড অ্যান্সার। আচ্ছা, পরবর্তী হিসাবে আসি। তো এই টাইপের হিসাব নিকাশগুলো আসে। পরবর্তীতে ভাইয়া প্রাসের সূত্র আসবে। প্রাসের ম্যাথগুলা আসে না খুব একটা, প্রাসের সূত্র আসবে। প্রাসের সূত্র বোঝার আগে আমাদের প্রাসের হিসাবটা বুঝতে হবে। ধর একটা নির্দিষ্ট কোণে যদি আমি আলফা কোণে নিক্ষেপ করি, তাহলে এখানে ভি ভেলোসিটিতে আমি নিক্ষেপ করে দিছি। ভি ভেলোসিটিতে ভি এর ২ টা উপাংশ থাকবে। এটা হচ্ছে ভি কস আলফা আর একটা হচ্ছে ভি সাইন আলফা। তো এই ২ টা কনসেপ্ট আগে আমাদের মাথায় রাখতে হবে। তারপরে প্রাস আস্তে, আস্তে ভি কজ আলফার জন্য সামনের দিকে যাচ্ছে, ভি সাইন আলফার জন্য উপরের দিকে যাচ্ছে। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি দেখি তাহলে শুধুমাত্র ভি কজ আলফা থাকে এবং প্রাসের সবসময় একটা ত্বরণ থাকে যেটা নিচের দিকে জি ত্বরণ। প্রাস যে পয়েন্ট থেকে তুমি ছুটছো, ওই পয়েন্ট থেকে শুরু করে যে পয়েন্টে এসে পৌঁছাইছে ওইটাকে বলি আনুভূমিক পাল্লা, হরিজন্টাল রেঞ্জ বা আনুভূমিক পাল্লা। তো প্রশ্ন হচ্ছে আনুভূমিক পাল্লা সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, আনুভূমিক পাল্লা। পরবর্তীতে যদি প্রশ্ন করে যে ভাইয়া সর্বোচ্চ উচ্চতায় কতটুকু উঠছে, ওটা হচ্ছে এইচ। তো এইচ এর ভ্যালুটা মানে এইচ এর সূত্রটা কি? এইচ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। পরবর্তীতে তোমাকে যদি বলে এখান থেকে শুরু করে এখানে পড়ছে কত টাইম লাগছে, টোটাল পিরিয়ড বা টোটাল টাইম টি ইজ ইকুয়াল টু 2v সাইন আলফা বাই জি। এই যে এই 3টা সূত্র একটু তোমার মাথায় রাখতে হবে যে প্রাসের 3টা সূত্র আছে, 3টা সূত্র কি কি। পরবর্তী টপিকে আসি। প্রাসের কিছু হিসাব নিকাশগুলো আমি মানে এখানে সুন্দর করে তুলে দিচ্ছি। প্রাসের গতিপথ হয় অধিবৃত্তাকার বা প্যারাবোলা, 45 ডিগ্রি নিক্ষেপ করে সর্বাধিক পাল্লা অর্জন করে, এই টাইপের কথাবার্তাগুলো একটু পড়ে নেব। প্রাসের মধ্যে তোমার একটা ত্বরণ থেকে জি নিচের দিকে কাজ করে, কিছু সূত্র আছে বিচরণকার আনুভূমিক পাল্লার সূত্র, এগুলো একটু দেখে নিব। আর কিছু ম্যাথও তুলে দিছি ভাই, এগুলো ম্যাথগুলো একটু দেখবো, একটা কোচিং এর বই থেকে তুলে দেওয়া। আচ্ছা, তারপরে আসি তোমার গ্যালিলিওর 3টা সূত্র। গ্যালিলিওর 3টা সূত্রের মধ্যে প্রথম সূত্র তো আমরা সবাই জানি যে বিনা বাধায় পরন্ত বস্তু সময় সমান দ্রুত অতিক্রম করে, এরকম কিছু একটা। 2 নম্বর সূত্র হচ্ছে ভি প্রপোর্শনাল টু টি এবং গ্যালিলিওর যে তৃতীয় সূত্রটা হচ্ছে এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার। তোমরা একটু বইটা একটু সামনে রাখো, সামনে রাখলে জাস্ট এই কয়েকটা জিনিস একটু পড়ে রাখবো। জেনে রাখার মধ্যে 3-4টা কথা দেওয়া আছে। গিনিপালক পরীক্ষা করছিল নিউটন, গিনিপালক পরীক্ষা করা হয়েছে 180 ফুট উচ্চতা থেকে। এই জিনিসগুলো একটু জাস্ট দেখে রাখবো, বইয়ের এমসিকিউতে মাঝে মাঝে আসে, কোচিং এর পরীক্ষায় মাঝে মাঝে দেয়। পরে আসো বৃত্তাকার গতি থেকে। বৃত্তাকার গতির পার্টের মধ্যে জাস্ট একটা হিসাব তোমার মাথায় রাখতে হবে যে এই যে এখানে বৃত্তাকার গতিতে যখন কেন্দ্রমুখী একটা ত্বরণ তৈরি হয়, ওই কেন্দ্রমুখী ত্বরণের সূত্রটা কি? এসি ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর বা ভি স্কোয়ার বাই আর। কেন্দ্রমুখী ত্বরণ বা সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন ভি স্কোয়ার বাই আর বা ওমেগা স্কোয়ার আর। এখন ভাই ওমেগা কি, ভি কি, এটা সূত্রের মধ্যে কিন্তু আছে। ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, নর্মাল অবস্থায় কীরকম, কণিক অবস্থায় কীরকম, এটা তোমার মোটামুটি জানতে হবে। যেমন নর্মাল অবস্থায় যদি হয় এস, কণিক অবস্থায় হচ্ছে থিটা, নর্মাল অবস্থায় ভি হলে কণিক অবস্থায় হচ্ছে ওমেগা, এরকম। পরের কথায় আসি ভাইয়া, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ হয় শূন্য। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। এবং কেন্দ্রমুখী বল সবসময় কাজ করে বৃত্তের কেন্দ্র বরাবর, এই কথাটাও খুব ইম্পর্টেন্ট, এতটুকু মাথায় রাখবো। পরে আসো, এইটা হচ্ছে সব থেকে ভেজাল একটা পার্ট, যে বৃত্তাকার গতির বৈশিষ্ট্য 3টা। একটা হচ্ছে দেখো সবই আছে বৃত্তাকার গতিতে সমদ্রুতি বিদ্যমান, বৃত্তাকার গতিতে সমকৌণিক বেগ বিদ্যমান, বৃত্তাকার গতিতে কেন্দ্রমুখী ত্বরণ বিদ্যমান, বৃত্তাকার গতিতে কৌণিক ত্বরণ শূন্য। জাস্ট একটা হিসাব মনে রাখলেই এখান থেকে হবে, বৃত্তাকার গতিতে কৌণিক ত্বরণ শূন্য, আর কিছু তোমার মাথায় রাখা লাগবে না এখান থেকে। পরে প্রয়োজনীয় কিছু সূত্র আছে ভাই, এতক্ষণ ধরে এটাই বললাম। এই যে এই সূত্রটা থেকে কিন্তু গত বছর একটা ম্যাথ আসছিল যে এইচ ইজ ইকুয়াল টু হাফ জি 2t মাইনাস 1। এই সূত্রটা এরকম আসলে, এস ইজ ইকুয়াল টু ইউটি ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। এই সূত্র হচ্ছে যে এততম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে, তম সেকেন্ডের দূরত্বের ম্যাথগুলো এটা দিয়ে করা লাগে। মোটামুটি এগুলো পারবো। আরও কিছু শর্টকাট আছে, শর্টকাট না, আরও কিছু ইম্পর্টেন্ট সূত্র আছে। ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ অথবা 2 পাই বাই টি এবং 2 পাই এন ডিভাইডেড বাই টি। তো ওমেগার 2টা ম্যাথ আসবে। একটা ম্যাথ হচ্ছে ঘড়ির সেকেন্ডের কাটার কৌণিক কম্পাঙ্ক কত, ঘড়ির মিনিটের কাটার কৌণিক কম্পাঙ্ক কত। তো এটা পারার জন্য আমাদের ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু 1, যেহেতু মিনিটের কাঁটা একবার ঘুরে
তোমার 60 মিনিটে। তো 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড, তো আলটিমেট হিসাব দাঁড়াবে পাই বাই 1800 এত রেডিয়ান পার সেকেন্ড। ওমেগা এটা হচ্ছে মিনিটের কাটার ওমেগার ভ্যালু কত, সেকেন্ডের কাটারটা তুমি নিজে পারবা যদি নিচে 60 ধরে দাও। তো এখান থেকে এগুলোই ভাই, এগুলো মোটামুটি পারার মতো পারা যাবে। কিছু এমসিকিউ দেওয়া আছে, এই এমসিকিউর মধ্যে এই এমসিকিউটা এবার মেডিকেল আসবে, সুন্দর মতো প্র্যাকটিস করে যাবা। এবং এই যে এটা গুলি দেয়ালের মধ্যে 0.05 মিটার প্রবেশ করার পরে বেগ আবার অর্ধেক হারায়, তারপরে গুলি আর কত দূর অতিক্রম করবে, গুলি অতিক্রম করবে এস ইজ ইকাল টু টি বাই এন স্কোয়ার মাইনাস 1। এই সূত্র অনুসারে এখানে এন কি, এন হচ্ছে ওই অর্ধেক হয়, অর্ধেকের টুটা এন। তো এস হচ্ছে কত দূরত্ব অতিক্রম করবে ওই সেটা। তো ডি এর ভ্যালু দেওয়া হচ্ছে 0.05 ডিভাইডেড বাই 4 মাইনাস 1 বা 3। তো 0.05 ডিভাইডেড বাই 3 হচ্ছে অ্যান্সার। তো এটা ক্যালকুলেশন করলে 1.67 সেন্টিমিটার আসে, কিন্তু বইয়ের এমসিকিউতে অ্যান্সার এটা দেওয়া, তুমি এটাই দিবা। তো এখানে আর কোনো কথাবার্তা নাই। পরে এসে বলবিদ্যা চ্যাপ্টারের মধ্যে, বলবিদ্যা পার্টের মধ্যে সবার প্রথমে আমি কিছু সূত্র তুলে দিছি, নর্মাল অবস্থায় কি, কণিক অবস্থায় কি, এটা একটু সুন্দর মতো পড়ে ফেলবো। তারপরে দেখো এই যে এই সূত্রগুলো, কাইনেটিক এনার্জির নর্মাল সূত্র হচ্ছে কে বা ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এটা তো নর্মাল অবস্থায়, তাহলে কৌণিক অবস্থায় কে ইজ ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার। এটা এতটুকু একটু মাথায় রাখবো, মানে এগুলো বেসিক হিসাব নিকাশগুলো। ভরবেগের নিত্যতা সূত্র এফ ইজ ইকুয়াল টু এম এ ইজ ইকুয়াল টু আলফা। দেখো আমরা একটু আগে শিখে আসলাম যে এ ইজ ইকুয়াল টু ভি বাই টি, তাহলে এর জায়গায় আমি কিন্তু লিখতে পারি আলফা, তারপরে ভির জায়গায় কিন্তু লিখতে পারি ওমেগা। তো এই ছোটখাটো জিনিসগুলো একটু দেখে নিব। পরে আরো কিছু কথাবার্তা আছে এখানে গতিবিদ্যা চ্যাপ্টারে এরকম যে প্রথম 2 পেজ উল্টাইলেই দেখবা যে মৌলিক বল কয়টা আছে, 4টা মৌলিক বল। টেকনিক হচ্ছে এরকম, শোধ মানে গ মন, আর ত মানে হচ্ছে ফোটন। এই টেকনিকের মানে কি, এটা হচ্ছে মহাকর্ষ বল গ্রেভিট্রন কণা দিয়ে উদ্দীপ্ত হয় বা গ্রেভিট্রন কণার জন্য দায়ী। সবল নিউক্লিয় বল হচ্ছে মেসনের জন্য দায়ী, দুর্বল নিউক্লিয় বল নিউট্রিনের জন্য দায়ী, তড়িৎচুম্বকীয় বল ফোটনের জন্য দায়ী। পুরোটা লিখে দিলাম না, আশা করি তোমরা এগুলো পারবা, পড়ছো কিছুদিন আগে। এই ছোটখাটো হিসাবগুলো একটু পড়ে নিব। পরে এখানে সবগুলা বলের মধ্যে সম্পর্কগুলা সুন্দর করে ভাই দিয়ে দিছি, একটু দয়া করে এগুলো একটু পড়ে নিবা, পড়লে একটু সুবিধা হবে তোমার। সব থেকে সবল কোনটা, সবল নিউক্লিয় বল। সব থেকে দুর্বল কোনটা, মহাকর্ষ বল। আবার অনেকে দুর্বল নিউক্লিয় বল দাগাবো না, মনে রাখবো মহাকর্ষ বল মহা দুর্বল বল। হিসাব শেষ। এখানে আরো কিছু আমি হিসাব নিকাশগুলো তুলে দিছিলাম, যে পাউন্ডাল মানে কি, নিউটন কেজি 1 কেজি ওয়েট মানে 9.8 নিউটন। এই কয়টা ছোটখাটো কথাবার্তা। মসদ মানে গমন, ত মানে ফোটন। তারপর শতদম দিয়ে মনে রাখা যায় কোনটার কোনটার সাপেক্ষে কোনটার মাত্রা কিরকম। যেমন মহাকর্ষ বল যদি 1 হয়, তাহলে দুর্বল তড়িৎচুম্বকীয় বল হচ্ছে 10⁻30 টাইমস। এরকম কিছু হিসাব নিকাশগুলো আছে, সুন্দর করে দেখে নিব। পিডিএফ এ তো দেওয়া আছে ভাইয়া, একটু পড়ে ফেলবো, পিডিএফ তো দিয়ে দিব, আশা করি পারবা। তারপর কোনো বান্দা যদি এরকম থাকো, ক্লাসে আছো কিন্তু বলের মাত্রা পারো না, তাহলে তাহলে প্র্যাকটিস করবে এইভাবে, যে এফ ইজ ইকুয়াল টু এম এ। তো এফ ইজ ইকুয়াল টু এম এ যদি হয়, তাহলে এম এর হচ্ছে কেজি, তারপর মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই ছোটখাটো হিসাবগুলো মনে রাখবো, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে বলের একক। মাত্রাতে যদি আসি, এম এল টি ইনভার্স 2 বলের মাত্রা। তো এগুলো যদি না পারো প্র্যাকটিস করবা, ঠান্ডা মাথায় প্র্যাকটিস করবা, পারবা। তারপর এফপিএস এককে বলের একক কি, এফপিএস এককে বলের একক হচ্ছে পাউন্ডাল। ছোটখাটো হিসাবগুলো কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় দিবে তোমাকে, তোমাকে এত কঠিন কিছু দিবে না। নিউটনের 3টা সূত্র একটু দেখে নিব, পারি এগুলো, মানে তোমরাও পারো, আমিও পারি, সবাই পারে। বলের ঘাত এবং ঘাত বলের মধ্যে মূল পার্থক্যটা কি, ঘাত বল একটা বল, মানে ইট ইজ এ ফোর্স। আর বলের ঘাত হচ্ছে বল এবং বলের ক্রিয়াকালের গুণফল, এফটি। এফটি মনে রাখলেই চলে। পরে এখান থেকে আর কিছু নেই, রকেটের হিসাব নিকাশগুলো একটু দেখে নিবা, রকেট থেকে কোনো ম্যাথ ট্যাথ কিছু আসে না। তারপর আমি তোমাকে তুলে দিছি এখানে, একটু দেখে নিব। তো তারপরে এখানে ভাই একটা হিসাব আছে, যে একটা লিফট যদি নিচে পড়ে যায় বা নিচে অবাধের নিচে পড়ে যায়, তখন ওজনহীনতা মনে হয়। কেন ওজনহীনতা মনে হয়, তখন ডাব্লিউ ইজ ইকুয়াল টু হয় এম ইন্টু জি মাইনাস জি। তো আলটিমেটলি এম ইন্টু 0, তো ডাব্লিউ হয় 0। কারণ লিফট যখন অবাধের নিচে পড়ে যায়, তখন এর ভ্যালু হয় জি এর ভ্যালু সমান। তো আলটিমেটলি এখানে ওজনহীনতা অনুভব হবে। আর লিফট যদি আরো
জোরে আরো নিচে মানে নিচে নামে, তখন তোমার অতি ভারহীনতা অনুভব হবে, সেটাকে বলা হয় সুপার ওয়েটলেসনেস। তারপর ঘূর্ণন গতি নিয়ে কথাবার্তা বলছি, আমরা তো একটু আগে ঘূর্ণন গতি নিয়ে হিসাব করলাম, এই ঘূর্ণন গতির বৈশিষ্ট্যগুলো একটু দেখব যতটুকু পারা যায়। তারপর এইটা খুব ইম্পর্টেন্ট টপিক একটা, যে জড়তার ভ্রামক নির্ভর করে কিসের উপরে? খুবই ইম্পর্টেন্ট কথা, জড়তার ভ্রামক নির্ভর করবে বস্তুর অবস্থান, আকৃতি এবং ভরের বিন্যাসের উপরে। তিনটা বিষয়ের উপরে নির্ভর করবে জড়তার ভ্রামক। আচ্ছা, পরবর্তীতে এখান থেকে আর ওভাবে কিছু নাই। তারপরে আসো সরু এবং সুষম দণ্ডের মধ্যবর্তী আহ, দিয়ে জড়তার ভ্রামক কিরকম হয়, তারপর একটা পাতলা চাকতির মধ্যে জড়তার ভ্রামক কিরকম হয়, যেটা আসবে পরীক্ষা ওইটা ভাই বলি। যে নিরেট সিলিন্ডার, এটা আসবে নিরেট সিলিন্ডারের জন্য হাফ এম আর স্কোয়ার। তো সিলিন্ডারের ব্যাসার্ধ যদি হয় আর, ধরো এটা একটা সিলিন্ডার এরকম, তো সিলিন্ডারের মূল অক্ষ বরাবর যদি তুমি ঘুরাও, এর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে সিলিন্ডারের জড়তার ভ্রামক হচ্ছে আই ইজ ইকাল টু হাফ এম আর স্কোয়ার। তো এরকম, তো এতটুকু খেয়াল রাখলে চলবে। তারপরে সমান্তরাল অক্ষ উপপাদ্য কি, লম্ব অক্ষ উপপাদ্য কি, ওগুলাও একটু দেখে নিব। এখান থেকে আর ওভাবে খুব একটা কিছু নাই। তো যদি কোনো একটা বস্তু ভরবেগ এবং গতিশক্তি দুইটাই সংরক্ষিত থাকে, সেটাকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। তারপর তারপর এখান থেকে ঘর্ষণ কয় প্রকার, এটাও পরীক্ষায় মাঝে মাঝে আসে। ঘর্ষণ 4 প্রকারের: স্থিতি ঘর্ষণ, গতীয় ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। ইংলিশ নামগুলো দেখে যাবো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ঘর্ষণ 4 প্রকার কি কি? গতি ঘর্ষণের কিছু সূত্রাবলী দেওয়া আছে, নট নেসেসারি, এগুলো পারা যাবে। কিছু এমসিকিউ দিয়ে দিছি, এগুলো একটু প্র্যাকটিস করবো। কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে চলে আসি। প্রথমে কিছু সূত্র দেওয়া আছে, গতিশক্তি বিভব শক্তি সূত্র। একজন প্রশ্ন করছো যে ভাই ফিজিক্সের জন্য কিভাবে পড়া উচিত। আচ্ছা, এটাই বললাম শুরুতে, ফিজিক্সের জন্য কিভাবে পড়া উচিত, শুরুতে যেটাই বললাম। বেসিক জিনিসগুলো পড়ে যাবা, তাহলেই হবে, এত প্যারা নেওয়ার কিছু নাই, পারবো অবশ্যই। তো এখান থেকে আমরা গতিশক্তি বিভব শক্তির সূত্রগুলো দেখে নিব। কিছু সুন্দর সুন্দর ম্যাথও দেওয়া আছে। দেখো পি ইজ ইকাল টু এফ ভি, ক্ষমতার সূত্র, এটা একটু মাথায় রাখবো। তো গতিশক্তি আর বিভব শক্তির মধ্যে একটা সুন্দর একটা ম্যাথ এরকম, যে ভূমি থেকে কত মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হয়, কত মিটার উচ্চতায়। ধরো এই প্রশ্নটাই, যে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে ভূমি থেকে কত মিটার উচ্চতায়। তো আর উচ্চতা দেওয়া আছে 60 মিটার উচ্চতা। তাহলে ইকে ইজ ইকাল টু হাফ এম ভি স্কোয়ার দিয়ে না করে আমরা করব এম জি এইচ মাইনাস এক্স, আর এখানে হবে হাফ ইন্টু এম জি এক্স। তো ভূমি থেকে এক্স মিটার উচ্চতাতে বিভব শক্তি হবে এম জি এক্স, গতিশক্তি হবে এম জি এইচ মাইনাস এক্স। এই হিসাব দিয়ে আমরা ম্যাথটা করবো। এম জি কাটবো, তারপরে থাকবে টুটা এই পাশে চলে আসবে, টু এইচ মাইনাস টু এক্স ইজ ইকাল টু আসছে শুধু এক্স, 3x এর ভ্যালু আসে 2h। তো আলটিমেটলি x এর ভ্যালু আসবে 2h/3x, এরকম 2x/3। হ্যাঁ, মোস্ট প্রবাবলি তো ঠিকই থাকার কথা। হ্যাঁ, ঠিকই তো আছে মোটামুটি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তোমরা বেসিক আইডিয়াটা নিতে পারলেই হবে এখান থেকে, যে গতিশক্তি বিভবশক্তির অর্ধেক বা ডাবল যে ম্যাথই দিক না কেন, আমরা যেন ম্যাথটা ধরতে পারি। এম জি এইচ মাইনাস সিক্স দিয়ে ম্যাথ করবো, হাফ এম বি স্কোয়ার দিয়ে করবো না। পরে আসো, এখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, এটা আমরা জানি। শক্তি, শক্তির মাত্রা কি, শক্তির একক কি, কাজ মানে শক্তি, কাজের একক, কাজের মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স টু। তারপর কিছু আছে তোমার ধনাত্মক কাজ, কিছু আছে ঋণাত্মক কাজ। তো ধনাত্মক কাজ সূত্র হচ্ছে এরকম, জিরো থেকে শুরু হবে, মানে মধ্যবর্তী কোণ কত হবে ধনাত্মক কাজের, আমরা জানি এফ ডট এস, যেহেতু ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। তো ধনাত্মক কাজের সময় থিটার ভ্যালুটা হবে জিরো থেকে শুরু করে
90 0 সমানও হইতে পারে, 90 এর কম, কিন্তু 90 আবার সমান হবে না, এটা ধনাত্মক কাজের হিসাব। আবার ঋণাত্মক কাজের হিসাব হবে 90 থেকে শুরু হবে, কিন্তু 90 সমান হবে না, থিটা 180 ডিগ্রির কম। এতটুকু মনে রাখবো, কিন্তু 180 ডিগ্রি সমানও হইতে পারে। ভাইয়া এখানে যে আপনি 90 সমান দিলেন না এই পয়েন্টটাতে, কেন? কারণ এখানে থিটা ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তাহলে হয় কাজ শূন্য। তো মুদ্রা কথা এখানে এরকমই যে কাজ নর্মালি ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ আর শূন্য কাজ। শূন্য কাজের জন্য 90 হইতে হবে। 90 এখানে আবার সমান দেওয়া যাবে না কোথাও। দেখো এখানে সমান দেই নাই, নিচে সমান দেই নাই। তো এটা প্রথমটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক, পরেরটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক, আর এটা হচ্ছে শূন্য কাজ। পরে এখান থেকে ছোটখাটো কিছু কথাবার্তা আছে, এগুলো একটু দেখে নিব যতটুকু পারা যায়। এতক্ষণ ধরে এইটাই বললাম, ধনাত্মক, ঋণাত্মক, শূন্য কাজ। তারপর এখানে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যে স্প্রিং ধ্রুবক নির্ভর করে কিসের উপরে? স্প্রিং এর দৈর্ঘ্যের উপরে, জ্যামিতিক গঠনের উপরে এবং পদার্থের স্থিতিস্থাপকতার উপরে। তো স্প্রিং এর সূত্রটা, এই যে মনে রাখা টেকনিক হচ্ছে জিএল, জিএল দিয়ে। তো জি দিয়ে জিওমেট্রিক্যাল তোমার ওরিয়েন্টেশন, ই দিয়ে হচ্ছে ইলাস্টিসিটি, আর এল দিয়ে হচ্ছে লেন্থ। তিনটা বিষয়ের উপরে স্প্রিং কনস্ট্যান্ট নির্ভর করে। স্প্রিং কনস্ট্যান্টের হিসাবটা ছিল এরকম যে এফ ইজ ইকুয়াল টু কে এক্স, এটা ছিল এফ হচ্ছে ফোর্স, কে হচ্ছে এখানে স্প্রিং ধ্রুবক। পরের কথা ভাইয়া, স্প্রিং ধ্রুবকের মাত্রা কি একক কি? এটা হচ্ছে নিউটন পার মিটার। তারপরে সূত্রটা কি? সূত্র হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এখানে স্প্রিং ধ্রুবক কে, ডাব্লিউ কি কাজের পরিমাণ, এতটুকু পড়লে এখান থেকে হয়ে যাবে। তো এখান থেকে ছোটখাটো ম্যাথও দিতে পারে, মাঝে মাঝে দেয়ও, এবং প্র্যাকটিস করব। তারপর এখানে কিছু জানার বিষয়গুলো একটু দেখে নিব, সুন্দর করে পড়ে নিব। এগুলো সব পারবা। তুমি কিভাবে পারবা দেখো, অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ স্মরণের সমানুপাতিক, এটা কিভাবে হইলো? কিন্তু স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ স্মরণের বর্গের সমানুপাতিক, এটা কিভাবে হইলো? দেখো অভিকর্ষজ ত্বরণ মানে অভিকর্ষজ বল দ্বারা যে কৃত কাজ হবে, ওইখানে তখন আসবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজিএইচ। তো এখানে ভাই অভিকর্ষজ বলের হিসাবে এইচ এর সমানুপাতিক এই যে স্মরণের, ডাব্লিউ প্রপোর্শনাল টু এইচ। কিন্তু আমি যখন স্থিতিস্থাপক বল দ্বারা হিসাব করবো, তখন স্প্রিং এর কনসেপ্টটা মনে রাখবো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। তো স্প্রিং কনস্ট্যান্টটা মানে স্প্রিং এর হিসাবটা যদি মনে রাখি, তাহলে কিন্তু এখানে ডাব্লিউ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। এটাই শক্তি রূপান্তর থেকে একটু হালকা পাতলা দেখে যাবা, আমি মোটামুটি যতটুকু পারছি তুলে দিছি এখানে। তারপর শক্তির একক, এগুলো খুব একটা কিছু আর কিছু লাগবে না। তারপর বিভব শক্তি 3 প্রকার হয়, এটা মনে রাখা টেকনিক জিইই, গ্র্যাভিটেশনাল, ইলাস্টিক, আর হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল। ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ক্ষমতা লেখা যায় পি ইজ ইকুয়াল টু এফভি দিয়ে। তারপর এখানে ভাই আর কিছু নেই, ক্ষমতার মাত্রাটা একটু সুন্দর মতো পড়ে যাব, ক্ষমতার মাত্রাটা খুব ইম্পর্টেন্ট। পরবর্তীতে 1 কিলো ওয়াট আওয়ার কত জুল, এটা একটা প্রশ্ন আসে। 1 কিলো ওয়াট আওয়ার, এটা কিসের একক? এটা হচ্ছে ক্ষমতার একক। কিভাবে? কারণ আমরা জানি পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। তো পি ইজ ইকুয়াল টু যদি ডাব্লিউ বাই টি হয়, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি। তাহলে এই ওয়াট হচ্ছে ক্ষমতা আর টি হচ্ছে আওয়ার। তো পিটি এটা একটা কাজের একক, প্রথম এমসিকিউ। পরের এমসিকিউ, এটার একক মানে এটার মান কত, কত জুলে, কত জুলে হচ্ছে 3.6 ইন্টু 10⁶ এত জুল। এই তিনটা জিনিস একটু দেখবো ভাইয়া। তারপরের দিকে এখানে কর্মদক্ষতার হিসাবগুলো তুমি নিজেই পারবা, কর্মদক্ষতা নিয়ে আর কথা না বলি। এখানে সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বলের মধ্যে একটাই হিসাব পড়ে যাবা, যে সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্যের মধ্যে পথের উপর নির্ভর করে না, এটাই একমাত্র না। বাকি সবকিছু দেখবা পজিটিভ পজিটিভ কথা বলা সংরক্ষণশীল বলের মধ্যে পথের উপর নির্ভর করে না। কিন্তু অসংরক্ষণশীল বল সবই নেগেটিভ, কিন্তু শুধুমাত্র পথের উপরে নির্ভর করে। চলে আসি আমরা মহাকর্ষ বিকর্ষ এই চ্যাপ্টারের মধ্যে। এখানে কিছু এমসিকিউ তুলে দিছি, বইয়ের কিছু এমসিকিউ খুব ইম্পর্টেন্ট গুলো, এগুলো একটু প্র্যাকটিস করে দিবা, প্র্যাকটিস করে দেখে নিবা নিজ দায়িত্বে, খুবই ইম্পর্টেন্ট এগুলো প্রশ্নগুলো। পরবর্তীতে ভাই মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারের মধ্যে আরো কিছু সুন্দর মতো বইয়ের জিনিসগুলোকেই সংক্ষেপে যতটুকু পারছি করে দিছি। তো এখানে একটা কথা মনে রাখতে হবে আমাদের, যে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটা হচ্ছে পৃথিবীর মুক্তিবেগের মান। তো এই বেগে যদি নিক্ষেপ করি, তাহলে পৃথিবী তার ফিরে আসবে না। তো এই বেগের সমানে যদি কোনো বস্তু নিক্ষেপ করে, তাহলে অধিবৃত্তাকার পথে পৃথিবী থেকে চলে যাবে। এই চ্যাপ্টারের লাস্টের দিকে কিছু হিবিজিবি কথাবার্তা আছে, ওইটাই সুন্দর করে দেওয়া এই পার্টের মধ্যে। তারপরে চাঁদ, সূর্য, পৃথিবীর এগুলোর ভর কতটুকু, খুব ইম্পর্টেন্ট কিন্তু এইটা পড়ে যায়ও, যে চাঁদের ভর কত, সূর্যের ভর কত, পৃথিবীর ভর কত। তো পৃথিবীর ভরের থেকে কিন্তু চাঁদের ভর অনেক কম। আবার এটা না,
এই যে এটা তো পৃথিবীর ভর 10⁻24 দিয়ে, আর সূর্যের ভর 2 × 10⁻30 কেজি। পরবর্তীতে ব্যাসার্ধগুলা পৃথিবীর ব্যাসার্ধটা পড়তে হবে 6.4 × 10⁶ এত মিটার পৃথিবীর ব্যাসার্ধ। সূর্য থেকে দূরত্ব কত? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? 1.5 × 10⁸ কিলোমিটার। এটা তো আমরা পড়লাম 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। পরবর্তীতে এখানে আরো কিছু কথাবার্তা আছে, নট এতটা নেসেসারি কিছু না। তারপরে আসবো সরাসরি তোমার কেপলারের 3টা সূত্র আছে। কেপলারের 3টা সূত্র মনে রাখার টেকনিক হচ্ছে ই এ টি। ই দিয়ে ইলিপসের সূত্র, এ দিয়ে হচ্ছে এরিয়ার সূত্র, আর টি দিয়ে হচ্ছে টাইমের সূত্র। টাইমের সূত্রটা একটু পড়বো, যেটি টি স্কোয়ার প্রপোর্শনাল টু এ কিউব, পারা যাবে এটা। তারপর এখান থেকে কিছু নাই, মহাকর্ষীয় এই যে দেখো খুবই ইম্পর্টেন্ট কিছু হিসাব নিকাশ আছে এখানে, যে জি সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি, জি এর একক কত, মাত্রা কি, এগুলো কিন্তু ভাই পারতে হবেই, তোমার পায়রা যাইতে হবেই। 6.67 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, এবং জি এর মাত্রাটা পরীক্ষার হলে বের করতে পারবা না, মুখস্থ করে যাওয়া। তবে একটাতে থাকে 1, আরেকটাতে থাকে 2, আরেকটাতে থাকে 3। আমি এইভাবে মনে রাখতাম 1 2 3 দিয়ে থাকে, প্রথম দুইটা মাইনাস, পরেরটা মানে পরেরটা হচ্ছে প্লাসে। আমি এভাবে মনে রাখতাম, তুমি যেভাবে পারো মনে রাখো। পরের হিসাবে আসি, তো এখানে নিউটনের যে সূত্রটা আছে মহাকর্ষীয় বলের সূত্র, এবং তোমার একটা বস্তুর জি এর মান কিসের উপর নির্ভর করে? জি এর মান 3টা জিনিসের উপরে নির্ভর করবে। এটা হচ্ছে উচ্চতার উপরে অ্যালটিটিউড ইফেক্ট, যত বেশি উপরে যাব তত জি এর মান কমতে থাকবে, যত বেশি নিচে যাব তত জি এর মান কমতে থাকবে। বেজ লেভেল মানে সারফেসের ক্ষেত্রে জি এর মান সবসময় ম্যাক্সিমাম হয়। পরের কথা, অক্ষাংশ ক্রিয়া বা আকৃতি ক্রিয়া বা ল্যাটিটিউড ইফেক্টের জন্য জি এর মান চেঞ্জ হয়। তারপরে পৃথিবীর ঘূর্ণনের উপরে জি এর মান চেঞ্জ হয়। তো এখান থেকে আমরা 2-3টা হিসাব একটু পড়বো ভাইয়া। 2-3টা হিসাব বলতে 2-3টা কথা একটু মনে রাখলেই চলবে। তো পৃথিবী একটি ধরু ভালো একটা পৃথিবী হয়েছে। তো এই পৃথিবীর এটা হচ্ছে আমাদের মেরুরেখা। তো মেরুরেখা বরাবর কিছু না, কি হয় এগুলো নিচে চলে যায় কেন? ধরু মেরুরেখা, আর এটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা। তো জি এর মান এই মেরুরেখায় সব থেকে বেশি, জি ম্যাক্স। কেন ভাইয়া জি এর মান সব থেকে বেশি এখানে? কারণ এই পয়েন্টটা মানে এখানে আর এর ভ্যালু সব থেকে কম, আর এই পাশ বরাবর আর এর ভ্যালু বেশি। কেন ভাই আর এর ভ্যালু কম হইলে কি হয়, বেশি হলে কি হয়? হিসাব ছিল এরকম, জি ইকুয়াল টু gm/r²। তো জি ইজ প্রপোর্শনাল টু আর স্কোয়ার 1/, তো যেহেতু 1/r² সম্পর্কে আছে, তো জি এর ম্যাক্সিমাম ভ্যালু হয় মেরুতে, এর জি এর মিনিমাম ভ্যালু হবে এখানে মিনিমাম ভ্যালু মানে তোমার নিরক্ষরেখাতে। এতটুকু খেয়াল রাখবো। আর 45 ডিগ্রি অক্ষাংশে আমরা নর্মালি জি এর ভ্যালুগুলো হিসাব করি। একটা রাফ এস্টিমেট যদি বলি, রাফ হিসাব ছিল এরকম 9.8 মিটার পার সেকেন্ড। এখানে যদি বেশি তাহলে 9.83 হবে। তারপরে এখানে হচ্ছে 9.78 এরকম একটা ভ্যালু। বই থেকে একটু এক্সাক্ট ভ্যালুগুলো দেওয়া আছে, বইতে আমরা পড়বো একটু পরে, এক্সাক্ট ভ্যালুগুলো একটু দেখে নেবো, হয়ে যাবে। পরবর্তীতে এই যে এই এক্সাক্ট ভ্যালুগুলো একটু দেখবো। 45 ডিগ্রি অক্ষাংশে সর্বোচ্চ মান হয়। তারপর হ্যাঁ, তারপরে পরবর্তী কথায় আসি, যে জি এর ব্যবহারিক মান কত? 9.81। এটাও পরীক্ষার হলে যেন আমরা মোটামুটি ভাবে পারি। তারপরে এখানে কিছু নাই, কিছু ইম্পর্টেন্ট কথা আছে, যে পৃথিবীর আবর্তন যদি বন্ধ হয়ে যায় তাহলে নিরক্ষরেখায় বস্তুর ওজন কিরকম হবে, এবং মেরুরেখায় বস্তুর ওজন কিরকম হবে। পৃথিবীর আবর্তন বন্ধ হয়ে গেলে নিরক্ষরেখায় বস্তুর ওজন বাড়বে। কোন সূত্র দিয়ে বাড়বে? এখানে একটা সূত্র আছে, যে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। তো নর্মালি নিরক্ষরেখাতে মানে এই যে এই রেখা, এই পয়েন্টটাতে নিরক্ষরেখাতে ল্যামডার ভ্যালুটা হয় 0। তো 0 যদি ভ্যালুটা ধরি, কজ 0 ভ্যালু তো ম্যাক্সিমাম, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর থাকে শুধুমাত্র।
তো অনেকে এটা নাও বুঝতে পারো, তাও বলি যদি ঘূর্ণন বন্ধ হয়ে যায় তাহলে তো ওমেগা থাকবেই না। তাহলে আগে কমতো, এখন ওমেগা থাকবেই না, তাহলে এখন বাড়তেছে কোন পজিশনে? এই পজিশনটাতে। কিন্তু অপরপক্ষে তুমি যদি মেরুরেখায় চিন্তা করো, মেরুরেখায় অপরিবর্তিত থাকবে। কেন? কারণ পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যাক নাকি পৃথিবীর ঘূর্ণন থাকুক না কেন, জি প্রাইম ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এই সূত্রের মধ্যে আমি যদি 90 ডিগ্রি ধরি ল্যামডার ভ্যালু, তো আলটিমেটলি থাকে শুধুমাত্র জি। তো এখানে তো ওমেগা নাই, এমনিও নাই, অমনিও নাই। তাহলে আলটিমেটলি দুইটা হিসাব এখানে, যে নিরক্ষরেখাতে যেহেতু মানে পৃথিবীর ঘূর্ণন যদি বন্ধ হয়ে যায়, নিরক্ষরেখাতে ভ্যালুটা বাড়বে, আর মেরুরেখাতে অপরিবর্তিত থাকবে। জাস্ট দুইটা হিসাব মনে রাখবো। পরের কথায় আসি, এখানে আর কিছু খুব একটা কিছু নাই। তো মহাকর্ষীয় বলের যে সূত্র ছিল এফ ইজ ইকুয়াল টু জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এটা দিয়ে মনে রাখবো যে ডি এর ভ্যালু যত বাড়বে তত এফ এর ভ্যালু কমতে থাকবে। ই ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বাই কিউ, এটা একটু মাথায় রাখবো। ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ইডি, এটা মাথায় রাখবো। তো এই কয়টা ছোটখাটো সূত্রগুলো দেখে নেব মহাকর্ষ বিভব। এখানে মজার ব্যাপার হচ্ছে মহাকর্ষ বিভব কোথায় সর্বোচ্চ কোথায় সর্বনিম্ন, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। এই যে এই লাইনটা একটু পড়ে রাখবো, অসীমে মহাকর্ষ বিভবের মান 0 ধরা হয়, আর এই শূন্যটাই হচ্ছে মহাকর্ষ বিভবের সর্বোচ্চ মান। আর ধরো একটা গোলক, গোলকের ভিতরে ই এর ভ্যালু হয় সবসময় 0, আর গোলকের পৃষ্ঠে ই মানে প্রাবল্য, প্রাবল্যের ভ্যালু ম্যাক্সিমাম হয়। আবার যত আরো সামনের দিকে আগাইতে থাকবো, মানে বস্তুটা আরো সামনের দিকে আগাতে থাকবে, তত ই এর ভ্যালু কমতে থাকবে। কেন ভাইয়া? কারণ ই ইজ ইকুয়াল টু হচ্ছে জি ইন্টু এম বাই ডি স্কোয়ার। তো এখানেও 1 বাই ডি স্কোয়ার সম্পর্কে যায়, যার কারণে ই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডি স্কোয়ার। তো এটাই। আর ভি এর ভ্যালু, ভিতরে ভি এর ভ্যালু যেটা থাকে, পৃষ্ঠে ভি এর ভ্যালু সেটাই থাকে, কিন্তু ভি এর ভ্যালু ম্যাক্সিমাম মানে নেগেটিভ থাকে ভ্যালুটা, এবং অসীমে যায় হয় সর্বোচ্চ। এই দুইটা কনসেপ্ট একটু মনে রাখলে চলবে। পরবর্তীতে এখান থেকে আর কিছু নাই, তো পরে ছোটখাটো কথাগুলো একটু দেখে নিব, এগুলো পারা যাবে। পদার্থের গাঠনিক ধর্ম পার্টে চলে আসি। গাঠনিক ধর্ম থেকে সরাসরি চলে যাবে কিছু সূত্রগুলো, ইম্পর্টেন্ট সূত্র। এখান থেকে আমি দেখো বলি যে পীড়ন আর বিকৃতির মধ্যে সম্পর্ক কি, হুকের সূত্রটা কি, পীড়ন বিকৃতির অনুপাত হচ্ছে একটা কনস্ট্যান্ট, পীড়নের মাত্রা কি, বিকৃতির মাত্রা নাই। এই ছোটখাটো জিনিসগুলো ভাই যেন পরীক্ষার হলে পারি। তারপর এখান থেকে এটা হচ্ছে নিউটনের যে সূত্রটা আছে, সান্দ্রতার গুণাঙ্ক ইটা, সান্দ্রতার গুণাঙ্ক এটা বুঝায়। পরের কথা ভাই, সান্দ্রতার গুণাঙ্ক যদি এটা হয়ে থাকে তাহলে এটার মাত্রা কি? তো এটার মাত্রা কি, একক কি? একক দেখো এখান থেকে বের করা যায়, এফ হচ্ছে নিউটন, এটা হচ্ছে মিটার, আর উপরে হচ্ছে মিটার পার সেকেন্ড। তো হিসাব যদি করি, নিউটন ইজ ইকাল টু হচ্ছে ইটা, মানে ইটা বের করবো আমরা, ইটা এ, এ হচ্ছে মিটার স্কোয়ার, নিচে হচ্ছে আবার মিটার, উপরে মিটার পার সেকেন্ড। তো কাটাকাটি যদি করো তাহলে আসে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, ইটার একক এরকম আসে, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। তো ভাইয়া নিউটন পার মিটার স্কোয়ার আবার কি ছিল যেন? প্যাসকেল। তো নিউটন পার মিটার স্কোয়ার যদি প্যাসকেল হয়, ইন্টু সেকেন্ড দিয়ে দিলাম, তাহলে প্যাসকেল সেকেন্ড হচ্ছে ইটার একক। এটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক, সান্দ্রতা গুণাঙ্কর একক হচ্ছে প্যাসকেল সেকেন্ড। সান্দ্রতার গুণাঙ্কের মাত্রা কি, প্রশ্ন যদি এটা আসে তো আমরা লিখবো এম এল ইনভার্স 1 টি ইনভার্স 1। এটা কিন্তু এই দুইটা প্রশ্ন যে বললাম, এই দুইটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে। সান্দ্রতার গুণাঙ্কের মাত্রা কি, তারপরে নিউটনের সূত্রটা কি, এখানে একটা সূত্র আছে স্টোকসের সূত্র। আচ্ছা, পীড়ন বিকৃতি এগুলো তো তোমরা পারবে, এগুলো নিয়ে ভাই আর কথা না বলি। স্টোকসের সূত্র হচ্ছে এফ ইজ ইকুয়াল টু 6 পাই আর ইটা ভি, এটা হচ্ছে স্টোকসের সূত্র। তো এই সূত্র অনুসারে ইটা এফ প্রপোর্শনাল টু আর প্রপোর্শনাল টু ইটা প্রপোর্শনাল টু ভি, এটা একটু দেখে রাখবো। পরবর্তীতে আরো মোটামুটি অনেকগুলো কথাবার্তা আছে, মানে এই বইতেই তুলে দিছি, এগুলো একটু একটু ঠান্ডা মাথায় দেখে রাখবা। তার পরবর্তী চ্যাপ্টারে চলে যাই। এখানে দেখো ইয়ং এর গুণাঙ্কের কিছু ভ্যালুগুলো দেওয়া আছে, ইস্পাত, লোহা এবং নিকেলে দুইটার ইয়ং এর গুণাঙ্কের হচ্ছে 20 ইন্টু 10 এর ভ্যালু আসে। ইয়ং এর গুণাঙ্কের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। তারপর এখান থেকে আরো কিছু হিসাব নিকাশ আমি লিখে রাখছি, যে বিশুদ্ধ পানির স্পর্শকোণ কত হয়। বিশুদ্ধ পানি এবং কাচের স্পর্শকোণ হয় 0 ডিগ্রি। তারপরে তোমার সাধারণ পানি এবং কাচের স্পর্শকোণ হয় 8 ডিগ্রি। পানি এবং রূপার স্পর্শকোণ 90 ডিগ্রি। তারপর সংসক্তি বল যদি আসঞ্জন বলের থেকে বেশি হয় তাহলে ওইটা হয় উত্তল, মানে কাজটা ভিজবে না।
আচ্ছা, সংশক্তি বল কি আর আসঞ্জন বল কি? সংশক্তি বল হচ্ছে নিজের মধ্যে বল, আর আসঞ্জন বল হচ্ছে তোমার দুইটা পরস্পরের মধ্যে বল। সংশক্তি মনে রাখবো স্বীয় বল বা নিজের মধ্যে বল। তো নিজের মধ্যে বল যদি বেশি হয় তাহলে ওইটা উত্তল একটা কোণ তৈরি করে। এটাও একটু দেখে রাখবো, এখান থেকে আর ওইভাবে কিছু নাই। এটা স্পেশালি পারদের ক্ষেত্রে হয় স্থূলকোণ। পরবর্তীতে আমরা যদি চলে যাই যে সরল দোলন গতি। সরল দোলন গতির বৈশিষ্ট্যগুলো একটু পড়বো, কোথায় ম্যাক্সিমাম হয়, কোথায় মিনিমাম হয়, এই হিসাবগুলো একটু দেখবো। যে ম্যাক্সিমাম ভ্যালু হবে, ভি ম্যাক্সিমাম হয় সাম্যাবস্থাতে, ভি ম্যাক্সিমাম, এ মিনিমাম হয়, তো ওইখানে ভি ম্যাক্সিমাম হলে মিনিমাম হবে, এক্স হবে 0। তো ভি এর সূত্র কি? ভি ইজ ইকাল টু ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর ভি এ সূত্র ইজ ইকাল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তো এক্স যদি 0 হয় তাহলে এও 0 হবে। তারপরে ইকে যেহেতু ভি ম্যাক্সিমাম, তাহলে ইকেও হবে ম্যাক্সিমাম, কারণ আমরা জানি ইকে ইজ ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। এই কয়টা জিনিস, ছোটখাটো জিনিসগুলো মাথায় রাখবো। এটা সরল দোলন গতির ক্ষেত্রে তোমার বৈশিষ্ট্যগুলো কিরকম হয় এবং সাম্যাবস্থায় কোনটা সর্বোচ্চ কোনটা সর্বনিম্ন, এবং সর্বোচ্চ অবস্থায় কোনটা সর্বোচ্চ কোনটা সর্বনিম্ন, এই হিসাব ছোটখাটো হিসাবগুলো একটু দেখে নিব। পরবর্তীতে ভাই আর কিছু নাই এখান থেকে। পরবর্তীতে চলে যাব, সরল দোলন গতির কিছু সূত্র টুত্র আছে, এগুলো একটু পড়বো। টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। এখানে একটা লাইন লিখছে দেখো, মেরুতে শীত কমে ঘড়ি দ্রুত চলে। মেরুতে আর শীতকালে দৈর্ঘ্য কমে যায়। দৈর্ঘ্য যদি কমে যায় ঘড়ি দ্রুত চলবে। কিভাবে? কারণ আমরা জানি টি ইজ ইকাল টু 2 পাই রুট ওভার এল বাই জি। তো ভাইয়া এখানে যদি আমার এল এর ভ্যালুটা কমে যায়, এল যদি কমে যায় তাহলে আলটিমেটলি তোমার ঘড়ির এই টি এর ভ্যালুটাও কমে যাবে। তো ভাইয়া টি এর ভ্যালু যদি কমে যায় তাহলে আলটিমেটলি কি দাঁড়াইলো? টি এর ভ্যালু কমে গেলে আলটিমেটলি তাড়াতাড়ি ঘুরবে। আগে যদি 1 ঘন্টায় পুরা ঘূর্ণন হইতো, তাহলে এখন টি এর ভ্যালু কমে গেছে, তাড়াতাড়ি ঘুরবে, ঘড়ি দ্রুত চলবে। টি এর ভ্যালু বেড়ে যাওয়া মানে ঘড়ি আস্তে আস্তে চলবে। তো এই 2টা কনসেপ্ট একটু খেয়াল রাখলেই চলবে, পারবো আশা করি। পরের কথায় আসি এখান থেকে। এখানে আরো কিছু ইম্পর্টেন্ট কথা আছে সরল দোলন গতির হিসাব নিকাশগুলোর মধ্যে, এগুলা একটু দেখে নিব। আমরা মূল কথায় চলে যাই, তরঙ্গ চ্যাপ্টারে। তো তরঙ্গ চ্যাপ্টারের মধ্যে মূল মূল চাবিকাঠি অর্থাৎ মূল কথাগুলো বলি, বাকি জিনিসগুলো তো তুলেই দিচ্ছি পিডিএফ এর মধ্যে, ভাইয়া একটু দেখে নিবা। তো তরঙ্গ চ্যাপ্টারের মধ্যে অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং অনুপ্রস্থ তরঙ্গ, তো 2টা তরঙ্গের মধ্যে মূল পার্থক্য এবং মূল জিনিস জায়গাটা কি? অনুদৈর্ঘ্য তরঙ্গের বেলায় আমরা মনে রাখবো যে সকল ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং শব্দ যেখানে যেখানে তৈরি হবে ওই জায়গাটাই হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ কোথায় তৈরি হয়? বাঁশি ঠাসি এগুলা। আর অনুপ্রস্থ তরঙ্গ যেখানে শব্দ তৈরি হবে না, যেমন আলো। তো এটা হচ্ছে একটা মূল পার্থক্য। আরেকটা পার্থক্যের জায়গা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গতে সমবর্তন হয় না, আর এখানে সমবর্তন হয়। জাস্ট এই 2টা সিম্পল কথা মাথায় রাখলে চলবে। পরবর্তীতে এখান থেকে আর কিছু লাগবে না। পোলারায়ন বা সমবর্তন হয় কোথায়, পোলারায়ন বা সমবর্তন হয় না কোথায়, এতটুক সিম্পল জিনিস দেখে যাব। তো যেটা বলতেছিলাম যে লাম্বিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ মনে রাখার টেকনিক হচ্ছে, লম্বা লোক দাঁড়িয়ে ঢোল বাজায়, এটা হচ্ছে আমাদের টেকনিক। লম্বা লোক দাঁড়িয়ে ঢোল বাজায়, এটা লম্বা দিয়ে লাম্বিক তরঙ্গ। লোক তো লোকই দাঁড়িয়ে ঢোল বাজায়। ঢোল রিপ্রেজেন্ট করে সকল ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা শব্দগুলোকে। তো তুমি এখানে দেখবা যে বাঁশি, তারপরে ঢোল, তারপর স্প্রিং, তারপরে শব্দ, এগুলো সবগুলোই হচ্ছে লাম্বিক তরঙ্গ। স্প্রিং কিন্তু গিটারের মধ্যে স্প্রিং থাকে, বা তোমার অনেক কিছুতে, অনেক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে যেহেতু স্প্রিং থাকে, তো আলটিমেটলি বলা যায় যে শব্দ এবং শব্দের মতো যেগুলো, ওগুলো সবগুলোই লাম্বিক তরঙ্গ। এবং আলোর তরঙ্গ, এক্স রে, এগুলো দেখো এতে কোনোটাতেই শব্দ তৈরি হবে না, যার কারণে এটা হচ্ছে আর তরঙ্গ। তো শব্দ তরঙ্গ এবং শব্দ তরঙ্গ না, আর তরঙ্গ এবং লাম্বিক তরঙ্গের মূল কথাবার্তাগুলো একটু দেখবো। তারপরে বইয়ের ভিতরে আরো কিছু কথাবার্তা কোশ্চেন আছে জানার বিষয়ের মধ্যে। তাছাড়া নিস্পন্দ বিন্দু সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দশা পার্থক্য কত, পথ পার্থক্য কত। দেখো দশা পার্থক্য আর পথ পার্থক্যের একটা ম্যাথ দিবেই তোমাকে। তোমাকে যদি বলে টু ল্যামডা বাই 5, এটা একটা দশা পার্থক্য রিপ্রেজেন্ট করে না পথ পার্থক্য রিপ্রেজেন্ট করে? এটা হচ্ছে পথ পার্থক্য রিপ্রেজেন্ট করে। কেন? কারণ ভাই ল্যামডা আছে, ল্যামডা থাকলে পথ নির্দেশ করে। তো এটার দশা পার্থক্য কত?
তুমি জাস্ট কি করবা, এখানে ল্যামডার জায়গায় 2 পাই ধরে দিবা। ল্যামডার জায়গায় 2 পাই ধরলেই অ্যান্সার বের হবে। 2 ইনটু 2 পাই বাই 5, অ্যান্সার আসবে তাহলে 4 পাই বাই 5, এতটুকু। পথপার্থক্য এবং দশা পার্থক্যের ম্যাথগুলো এইভাবে করা যায়। তাছাড়া তুমি চাইলে সূত্র দিয়েও করতে পারো। এবং আমরা যদি নর্মাল একটা মানে ওয়েভ এর হিসাবগুলো দেখি, নর্মাল ওয়েভের হিসাবটা হচ্ছে এরকম। তো এই হিসাবের মধ্যে টোটাল এখান থেকে শুরু করে শুরু পয়েন্ট থেকে শেষ পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সটা ওটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। তারপরে ভাইয়া তরঙ্গ দৈর্ঘ্যের যতক্ষণ ধরে এই পজিশন পর্যন্ত আসে সেটা হচ্ছে পর্যায়কাল বা টি। তো প্রশ্ন হচ্ছে যে তরঙ্গের সর্বোচ্চ অবস্থানে যাইতে কতক্ষণ টাইম লাগছে। সর্বোচ্চ অবস্থানে যাইতে টোটাল টাইমের 1/4 টাইম লাগবে, মানে T/4। এটি একটু মাথায় রাখলে এখান থেকে চলবে। আর কিছু নাই। আরেকটা সূত্র আছে, T ইজ ইকুয়াল টু হচ্ছে 1/f। এটা একটু মনে রাখবো, টি এর একক হচ্ছে সেকেন্ড, এফ এর একক হচ্ছে হার্জ। তো এই ছোটোখাটো জিনিসগুলো দেখবো। ওমেগা ইজ ইকুয়াল টু 2πf, যেটা সবার শুরুতে দেখলাম 2π/t। সবার শুরুতে যেগুলো দেখলাম এগুলো দিয়ে ম্যাথ আসে ছোটোখাটো, এগুলো পারলেই হবে। পরবর্তীতে সবথেকে ইম্পর্টেন্ট একটা কথা আছে এখানে, শব্দের তীব্রতার একক কি? শব্দের তীব্রতার একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। সবথেকে ইম্পর্টেন্ট কথা, শব্দের তীব্রতা সূত্র I ইজ ইকুয়াল টু P/4πr²। তো এখানে P হচ্ছে ওয়াট এবং 4πr² হচ্ছে মিটার স্কোয়ার, এটা এরিয়া বোঝায়। পরের কোশ্চেন, শব্দের জোরালো শব্দ এবং ক্ষীণতর শব্দের বিস্তার একটু দেখে নিব। শব্দের তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক কিভাবে? I ইজ ইকুয়াল টু 2π² a² f² রো ভি, এরকম একটা সূত্র আছে, মোস্ট প্রবাবলি এরকমই। তো এর সাথে প্রপোর্শনাল বর্গের সমানুপাতিক সম্পর্ক। অপরপক্ষে আমরা একটু আগে যে সূত্রটা দেখলাম I ইজ ইকুয়াল টু P/4πr²। তো এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো I ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r²। তো এতটুকু কিন্তু খেয়াল রাখলেই এখান থেকে ভাইয়া হয়। I ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r², I ইজ প্রপোর্শনাল টু a²। এই দুইটা সূত্র পারবা আশা করি। একটার সাথে সমানুপাতিক আর একটার সাথে বর্গের ব্যস্তানুপাতিক। তো আরো কিছু হিসাব নিকাশ দেওয়া আছে, এগুলো একটু দেখে নিব, ঠান্ডা মাথায় একটু দেখে নিব কিসের উপর নির্ভর করবে। তো এই যে এটার কথা বলতেছিলাম, 2π² a² n² OV এর যে সূত্রটা, তো এটা গেল শব্দের তীব্রতা, তীব্রতা I। আরেকটা আছে শব্দের প্রাবল, তোমার তীব্রতার লেভেল বা লেভেল। তীব্রতা লেভেল হচ্ছে B বা বিটা ইজ ইকুয়াল টু 10 log I/I0। তো এই সূত্র দিয়ে ম্যাথ করা লাগে এবং সবগুলার লেভেল বের করা লাগে। তো লেভেল বের করার জন্য আমাদের কিছু একটা মানে একটা ছকই দেওয়া আছে, ছক থেকে আমরা লেভেলের হিসাবগুলো পড়ে ফেলবো। তো এখান থেকে ভাইয়া সবার প্রথমে পড়বো স্বাভাবিক কথাবার্তার তীব্রতার লেভেল কত? 60। দেখো স্বাভাবিক 60। তারপরে শ্রেণী শ্রেণীকক্ষে কি আমরা স্বাভাবিক কথাবার্তা বলি? না, বলি না। তার জন্য শ্রেণীকক্ষে হচ্ছে 50 কম। শ্রেণীকক্ষে যদি কথাবার্তা বলতে হয় তাহলে আরেকটু কমে কথা বলি, 30 ডেসিবেলে কথা বলি। এটা একটি উল্লেখযোগ্য বিষয়। শব্দের তীব্রতার লেভেলের একক কি? তীব্রতার লেভেলের একক হচ্ছে ডেসিবেল। তারপরে তুমি শ্রেণীকক্ষ শেষ হয়ে গেছে, ব্যস্ততম রাস্তায় নামছো, নামার পরে 70 হয়েছে, কানে বেদনা সৃষ্টিকারী 120। তো এগুলো একটু পরে ফেলবো। এটা কিভাবে বের করলাম ভাইয়া? এগুলো বের করার উপায় হচ্ছে, একটা প্রমাণ তীব্রতা 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে প্রমাণ তীব্রতা। প্রমাণ তীব্রতার সাথে আমি পরিবেশের তীব্রতার একটা অনুপাত বের করি। তো অনুপাতটা হচ্ছে এরকম। তো বিটা ইজ ইকুয়াল টু 10 log I, যেটা পরিবেশের তীব্রতা, ডিভাইডেড বাই I0, যেটা প্রমাণ তীব্রতা। দুইটার অনুপাত বের করে বিটার ভ্যালুটা বের করা লাগে। তো দ্যাটস ইট, বিটার ভ্যালু এভাবে বের করে অ্যান্সারটা বের করা যায়। তো ধরো কথার একটা জায়গার তীব্রতা হচ্ছে 10⁻6 ওয়াট পার মিটার স্কোয়ার। তো ওই জায়গার তীব্রতার লেভেল কত বের করার উপায় হচ্ছে 10 log 10⁻6 ডিভাইডেড বাই 10⁻6, কিন্তু -6 হবে -12। তো হিসাব নিকাশ করলে আসবে 10 log 10⁻6, তাই তো? -12 উপরে চলে যাবে, তো আলটিমেটলি আসবে 60 ডেসিবেল। তো এটাই বিটা ইজ ইকুয়াল টু 60 ডেসিবেল, এটা অ্যান্সারটা এরকমই। পরবর্তীতে বিট বা স্বরকম্পের প্রয়োগ নিয়ে আরো কিছু কথাবার্তা আছে। তো বিটের তিনটা কাজ কসদ দিয়ে মনে রাখতে পারো, এখানে আর ওইভাবে কিছু নাই। আর সুরযুক্ত শব্দের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। সুরযুক্ত শব্দের মধ্যে ত্রয়ী বলতে কি বুঝো,
সহসঙ্গতি বলতে কি বোঝো? অনুপাতগুলো দেখে রাখবো। সমতান কি, মেলোডি কি, একবার মেডিকেল আসছিলো ওয়ান্স আপন এ টাইম, এগুলো একটু দেখে নিব। পরবর্তীতে টানাতাড়ি ৩ টা সূত্র আছে। ৩ টা সূত্র মনে রাখার টেকনিক হচ্ছে F = 1/2L √T/m। তো দেখো আমি যখন লিখতেছি তখন কিন্তু F = 1/2L আগে লিখছি। যেহেতু L আগে লিখছি মনে রাখবো যে দৈর্ঘ্যের সূত্রটা সবার প্রথম সূত্র ১ নাম্বার। পরেরটা হচ্ছে √T, T পরে লিখছি, মানে ২ নাম্বারে লিখছি, লাস্ট লিখছি m। T মানে এখানে টান বোঝাচ্ছে, আর m মানে বোঝাচ্ছে এখানে একক দৈর্ঘ্যে ভর। তারপরে ভাইয়া L দ্বারা বোঝাচ্ছে হচ্ছে দৈর্ঘ্য। তো এই ২-৩টা কথা একটু দেখলেই চলবে। F = 1/2L √T/m। তো ৩টা সূত্র আছে, ৩টা সূত্র একটু পড়বো, সিরিয়াল ওয়াইজ পড়লেই এখান থেকে হয়ে যাবে। এখানে আর কিছু নাই। চ্যাপ্টার 10 যেটা আদর্শ গ্যাস, আদর্শ গ্যাসের মধ্যে তোমরা এগুলো ছোটখাটো পড়ছই। কেমিস্ট্রি তো আমরা পড়িয়ে আসছি। মোটামুটি এগুলো পারবো, এখান থেকে আর কিছু নাই। যে কয়টা ইম্পর্টেন্ট কথাবার্তা আছে আমি বইতে তুলেই দিছি। ভ্যান ডার ওয়ালসের সমীকরণ কি, আদর্শ গ্যাসের সূত্রটা কি, PV = nRT। তো আদর্শ গ্যাসের থেকে খুব একটা কিছু আসে না। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, ওই একই কথাগুলোই, ওই কেমিস্ট্রির কথাগুলোই এখানে ফিজিক্সের মধ্যে আছে। তো এই কয়টা জিনিস আমরা একটু খুব ভালো মতো এখান থেকে পড়বো, তাহলে যেন পরীক্ষায় এখান থেকে পারি। তারপরে পরবর্তীতে এখানে আর ওইভাবেই কিছু নাই। ছোটখাটো কিছু জিনিস আছে, যেমন তুমি দেখবা যে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে তোমার স্বাধীনতার মাত্রা হচ্ছে ৩, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে ৫, ত্রিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে হচ্ছে ৬। এগুলো ছোটখাটো জিনিস একটু দেখে নিব। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, যে যদি হাইড্রোমিটারে দিয়ে আমরা আবহাওয়ার পূর্বাভাস বের করতে পারি, হাইড্রোমিটারে যদি থার্মোমিটারের পার্থক্য হয় অনেক বেশি হয়, তাহলে মাথায় রাখবো এটা একটা শুষ্ক পরিবেশ। যদি হঠাৎ করে কমে যায় তাপমাত্রার পার্থক্য, তাহলে ঝড় হতে পারে। আর মাঝখানে দুইটা একটু দেখে নিব, এখান থেকে আর ওইভাবে কিছু নাই। তারপরে সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্প নিয়ে কথাবার্তা বলে দেয় এবং বইয়ের কিছু এমসিকিউ দিয়েছি। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবার মেডিকেল আসতে পারে যে অসম্পৃক্ত বাষ্প মেনে চলে কি, বয়েল ও চার্লসের 2টা সূত্রই মেনে চলে অসম্পৃক্ত বাষ্প। তো ভাইয়া ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার থেকে আমরা মোটামুটি যতটুকু পারা যায়, মানে যতটুকু আমাদের না পড়লেই না, মানে ফিজিক্স থেকে ততটুকু আমরা দেখলাম। ১ ঘন্টার মধ্যে যতটুকু শেষ করা পসিবল হয়। মানে ওভারঅল শুরু থেকে শেষ পর্যন্ত কি আছে এই চ্যাপ্টারে, ওই কয়টা জিনিস একটু দেখার চেষ্টা করলাম। আশা করি একটু হলেও কাজে লাগছে। তুমি যদি কিছু না পড়ে থাকো, এটলিস্ট তুমি তো এটা জানতে পারছো যে ভাই বইতে আছে কি। এবং পিডিএফটা দেখলে বুঝতে পারবে যে বইতে আসলে মিনিমাম এতটুকু পড়তে হবে। পড়লে আমরা ফিজিক্সের ক্ষেত্রে ফার্স্ট পেপার থেকে ৭, সেকেন্ড পেপার থেকে ৭ যদি আসে বা ৮ যদি আসে, তাহলে যত ৭-৮টা এমসিকিউ এই পুরা বই থেকে আমরা পড়তে পারি। কালকের ক্লাসে ফিজিক্স সেকেন্ড পেপারের ক্লাসটা মানে ক্লাস হবে। তোমার কাছে যদি ভাই মনে হয় যে একটু হলেও লাভ হচ্ছে, মানে হয়তোবা তোমার কাছে 100% বুঝতেছো না জিনিসগুলো। যারা আগে পড়ো নাই তারা তো অবশ্যই বুঝবাই না, স্বাভাবিক। যারা ধরো কিছু হলেও আগে পড়ছো, তাদের মাথায় একটু হলেও কিছু জিনিস যাচ্ছে, যেমন লেভেল কি, তীব্রতা কি, তারপর ক্ষমতা কি, কাজ কি, বল কি, সবকিছু মিলাই ঝিলাই বলতে গেলে তো তোমার কাছে একটু টাফ লাগবেই, স্বাভাবিক। এটা কিন্তু নরমাল ব্যাপার। এমন না যে একটা চ্যাপ্টার পড়াচ্ছি, একটা চ্যাপ্টারই তো ২ ঘন্টা ধরে পড়ানো যায়। তো এরকম না, আমরা মানে খুবই সিম্পলি ওয়েতে যতটুকু না পড়লেই না, সরল দোলকের সূত্রগুলা কি, এই মানে বেসিক জিনিসগুলো একটু দেখে যাবো, বইয়ের এমসিকিউ গুলো পড়বো, তাহলেই হবে। তো আশা করি ভাইয়া আজকে এই পর্যন্তই রাখি। পরবর্তী ক্লাসে আরো ডিটেইলসে কথা হবে। মানে ডিটেইলসে না, যতটুকুই পারা যায় মানে সেকেন্ড পেপার ক্লাসে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।